নির্জন এক মরুভূমির মতো এলাকা থেকে উদ্ধার হয় দুটো মানুষের কঙ্কাল। মুহূর্তে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। বহু বছর আগে হারিয়ে যাওয়া নিখোঁজ দুই মানুষের রহস্য আবারও ফিরে আসে সবার সামনে। কিন্তু তদন্ত শুরু হতেই এমন সব অদ্ভুত সূত্র মিলতে থাকে যা প্রতিটা মুহূর্তে তদন্তকে আরো জটিল করে তোলে। যাকে নির্দোষ মনে হয় তার বিরুদ্ধেই মিলতে থাকে একের পর এক প্রমাণ, আবার যার বিরুদ্ধে সব আঙ্গুল ওঠে তার অপরাধ প্রমাণ করা যায় না। সত্য আর মিথ্যার মাঝে সীমারেখা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। তাহলে আসলে সেই নিখোঁজ মানুষদের সঙ্গে কি হয়েছিল? কেন এত বছর পরও এই কেসের কোনো উত্তর মেলেনি? আর নির্জন ভূমির নিচে চাপা পড়ে থাকা সেই কঙ্কাল কি সত্যিই পুরো সত্যটা বলবে? এমনই ভরপুর সাসপেন্স, মিস্ট্রি, ক্রাইম আর থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলুগু ওয়েব সিরিজ ভাদান্তি 2। এই সিরিজের প্রথম পার্টের এক্সপ্লেইন ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবে এই দুইটা সিজনের গল্প একেবারেই ভিন্ন, তাই আগের পর্ব না দেখলেও কোনো সমস্যা নেই। নির্জন প্রান্তরের মাঝে দাঁড়িয়ে আছে বিশাল এক মূর্তি। তার থেকে কিছুটা দূরেই একটা লোককে কাস্তে হাতে উঠে আসতে দেখা যায়। তার পাশেই লাশের মতো কিছু একটা ভাসছে। তাহলে কি লোকটা কাউকে খুন করেছে? আসলে অন্যান্য প্রাণীর নিজের বাঁচার জন্য শিকার করে, কিন্তু নিজের জাতের উপরে এমন নৃশংসতা চালায় না। অথচ জীবকুলে মানুষই সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু একজন পুলিশ হিসাবে অপরাধীকে শাস্তি দেওয়া যায়, তবে যে ক্ষতি হয়ে গেছে সেটা আর কোনোদিনও মুছে ফেলা যায় না। তাই মাঝে মাঝে এসআই মুসার মনে হয় এই ইউনিফর্মটা সম্মানের নয়, বরং অভিশাপের বোঝা। শহরের সব চ্যানেলে তখন একটাই ব্রেকিং নিউজ চলছে। চেন্নাই মাদুরাই 8 লেন প্রকল্পের উদ্বোধনে ঘটে যাওয়া ঘটনার পর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, কারণ রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে পুরো প্রকল্পে বাধা সৃষ্টি করছে। পডকাস্টে শহরের নাম করা সাংবাদিক হাঙ্গাম রাজেন্দার বলে দুই পক্ষই একে অপরকে দোষ দিচ্ছে, কিন্তু সত্যিটা আসলে কি? উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মান সিং পৌঁছাতেই সবাই হাত তালি দিয়ে স্বাগত জানায়। জেসিবির বাকেট মাটিতে নামতেই হঠাৎ মাটির নিচ থেকে একটা কঙ্কাল আর খুলি বের হয়ে আসে। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিপোর্টার বলে 8 লেনের রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য খোঁড়াখুড়ি শুরু হতেই এই ভয়ঙ্কর কঙ্কাল বেরিয়ে আসায় সবাই বেশ হতবাক হয়ে গেছে। থানার নারী কনস্টেবল বলে, এসআই কোথায়? এসআই মুসা থানায় আসতেই মোহন জানায় জমি থেকে কঙ্কাল বেরিয়েছে। যদি এই কেসের দায়িত্ব কেউ পায় সে তো নিশ্চিত মরবে, কারণ এমন এক কঙ্কালের কেসের রহস্য বের করা আসলেই কঠিন। মুসা বিরক্ত হয়ে বলে, আগে ওই টিভি বন্ধ করো। সারাদিন টিভি দেখেই তুমি ভুল কেস লিখেছো। এই থানা শুধুমাত্র 5 লাখ টাকার চুরির কেস লিখতে পারবে, এর থেকে বেশি অ্যামাউন্ট হলে ডিএসপির অফিসে যাবে। মোহন কাচুমুচু হয়ে তাকাতেই মুসা আরেক কনস্টেবলকে কাগজের বান্ডিল আনতে পাঠায়। আসলে এই থানায় সরকারি অনেক সুবিধাই আসে না, তাই এখানকার অফিসাররাই নিজেদের টাকা দিয়েই কাগজের বান্ডিল, কলম এমন নানা জিনিস কিনে কাজ করে। রাতে থানার পেছনে রান্না করতে করতে মুসা জানায়, আমি নিজের টাকা কেন খরচ করি জানো? আমার ইমান ঘুষ খেয়ে থানা চালাতে দেয় না। এটা আমার পানিশমেন্ট পোস্টিং হলেও আমি কোনো নিয়ম ভাঙবো না। মোহন হেসে বলে, তবে আপনার রান্না সত্যিই মজার। আপনার স্ত্রী আসলেই ভাগ্যবতী। মুসা মৃদু হেসে বলে, বাইরে থেকে সবকিছু ভালো লাগে। বিয়ের 8 বছর পর আমাদের সন্তান আসছে। সৌমিয়া এখন 3 মাসের গর্ভবতী। এ সময় আমার পাশে থাকতে চেয়েছিল, কিন্তু এখনো আমি থাকার মতো একটা বাড়িই পাইনি। পুলিশ শুনলেই কেউ ঘর ভাড়া দেয় না, তার উপর আমার নাম মুসা হওয়ায় দুই দিক থেকেই বিপদ। মোহন বলে, চিন্তা করবেন না, একটা ঘর ঠিকই পেয়ে যাবেন। মুসা দীর্ঘশ্বাস ফেলে বলে, এমন বেনামে কঙ্কালের কেসে জড়ানোর চেয়ে এই পোস্টিংটাই ভালো। ওই লাশের না আছে কোনো পরিচয়, না আছে কোনো ক্লু। তার উপরে পলিটিক্স ঢুকে গেলে সত্যি খুঁজে পাওয়াটা আরো কঠিন হয়ে যায়। এসপি রাধিকা প্রেস ব্রিফিং এ বলে, এখানে না কোনো কবরস্থান আছে আর না কোনো মাজার, তাই এই কঙ্কাল পাওয়াটা কোনো স্বাভাবিক ঘটনা না। এটা রাস্তা নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে, তবে নিরপেক্ষ তদন্তেই আসল সত্য বের হয়ে আসবে। তবে যত দ্রুত সম্ভব পুলিশ এই কেসকে সমাধান করবে। এসপি রাধিকা থানায় এসেই মুসাকে বলে, দেখে মনে হচ্ছে কোনো সমস্যায় আছো, তবে আমি আগের এসপির মতো না, আমার সাথে খোলাখুলি সব কথা বলতে পারবে। তোমার সব সমস্যার কথা আমি জানি। মুসা বলে, যদি এই থানার অর্থায়নের জন্য একটু ব্যবস্থা করতেন তাহলে একটু ভালো হয়। রাধিকা বলে, সেটা পরে দেখে নিব। আমি একটা গুরুত্বপূর্ণ তদন্ত তোমাকে দিতে চাই। মান সিং এর উদ্বোধনী অনুষ্ঠানে পাওয়া কঙ্কালের বিষয়ে তুমি নিশ্চয়ই জানো। সেই লাশের পরিচয় বের করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। মুসা হেসে দিতেই এসপি বলে, তুমি হাসছো
কেন? মুসা বলে, এমনিতেই গর্তে পড়ে আছি, এই কেসে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে বলির বকরা আমাকেই বানানো হবে। রাধিকা বলে, তোমার সব রেকর্ড দেখেই তোমাকে এই কেস দিয়েছি, কোনো ভুল হলে দায়িত্ব আমার। কিছুক্ষণ চুপ থেকে মুসা বলে, তবে একটা অনুরোধ আছে। রাধিকার সাথে কথা শেষ হতেই মুসা তার পুরনো বন্ধু রামারকে কল দিয়ে ডেকে আনে। গাড়িতে উঠতেই রামার বলে, এবার এই কেসটার বিস্তারিত বলো। খবরে শুধু এটাকেই দেখাচ্ছে যে একটা কঙ্কাল পাওয়া গেছে। মুসা বলে, স্টেট আর সেন্ট্রাল সরকারের টানাটানির মাঝখানে পড়া এই কঙ্কালের পরিচয় বের করতে হবে। রামার হেসে বলে, পুরো কন্যাকুমারীতে এই কেসের আলোচনা চলছে, সে কোনো পাগলই হবে যে এই ঝামেলায় তার মাথা গলাবে। মুসা আর চোখে তাকালেই বলে, তুই নাকি এই কেস সামলাচ্ছিস? আমি তো ভেবেছিলাম 2 দিনেই কাজ শেষ করে চলে যাব, তবে এখন মনে হচ্ছে 2 বছরেও এই কেস শেষ হবে না। মুসা হেসে বলে, কেন? তোমরা তো এর আগেও 2 বছর ধরে একটা কঠিন কেস সামলিয়েছিলে, ওই যে ভেলোনির কেস। আপনাদের নিশ্চয়ই মনে আছে বাদান্দি 1-এর কথা, যেখানে আমরা ভেলোনির মৃত্যুর রহস্য খুঁজে বের করেছিলাম। আর যদি না মনে পড়ে সেটা আমার চ্যানেলে ঘুরলেই পেয়ে যাবেন। রামার মাথা নেড়ে বলে, তবে ওটা লাশ ছিল আর এটা কঙ্কাল। এই রহস্য ভাঙা এত সহজ হবে না। 3 জন ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘুরে দেখে। মুসা জানায়, ময়নাতদন্তে শুধুমাত্র জানা গেছে কঙ্কালটা প্রায় 2-2.5 বছরের পুরনো, কিন্তু বয়স বা জেন্ডার কোনো কিছুই নিশ্চিত না। রামার বলে, তাহলে এটুকু পরিষ্কার, প্রজেক্ট নষ্ট করার জন্য কেউ এখানে কঙ্কাল ফেলে যায়নি। শুধুমাত্র এটুকু প্রমাণ করতে হবে যে এটা অনেক আগে থেকেই এখানে ছিল। মুসা বলে, আসল সমস্যা সেখানেই। এই কঙ্কাল পুরুষ না মহিলা এখানে মারা গিয়েছে, নাকি অন্য কোথাও খুন করে এখানে এনে পুঁতে রাখা হয়েছে, কিছুই জানা নেই। চায়ের দোকানে বসে রামার বলে, চারিদিকে জনমানবহীন এলাকা, মানুষ তো দূরের কথা, এখানে কোনো পশুও আসে না, তাহলে তদন্ত শুরু করব কোথা থেকে? মাথায় তো কাজ করছে না। মুসা বলে, আরেকটা সমস্যা আছে, রিপোর্ট অনুযায়ী কঙ্কালের একটা হাতই নেই। রামার বিরক্ত হয়ে বলে, আরেকটা ঝামেলা আছে, আগে খুঁজে বের করতে হবে হাতটা শুরু থেকেই ছিল নাকি খোঁড়ার সময় হারিয়ে গেছে। মুসা বলে, যদি এক হাতওয়ালা কোনো নিখোঁজ ব্যক্তির রেকর্ড থাকে সেটাও দেখতে হবে। মোহন জানায়, কঙ্কালটা আপাতত মাদুরাই হাসপাতালে আছে। এদিকে ফরেন্সিক ল্যাবে আসতেই কঙ্কালের একটা হাতের অংশ দেখে মুসা জিজ্ঞেস করে, এটা কি মাটি থেকে তোলার সময় ভেঙেছে নাকি শুরু থেকেই ছিল না? সুবিয়া জানায়, এখনই নিশ্চিত করে কিছু বলা মুশকিল। মুসা জানতে চায়, এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি খুনের ঘটনা? ডক্টর কঙ্কালের দিকে তাকিয়ে বলে, এই অবস্থায় কিছুই বলা যাচ্ছে না, আগে ডিএনএ টেস্ট করতে হবে, তারপর হয়তো কিছু তথ্য মিলবে। আপাতত এটা শুধুমাত্র একটা কঙ্কাল, এর বেশি কিছুই না। কথাটা বলেই সে সুবিয়াকে বাকি কাজ বুঝিয়ে দিয়ে চলে যায়। ঠিক তখনই সুবিয়া একটা হাড় দেখিয়ে বলে, এখানে ফিকাল ম্যাটার লেগে আছে, রিপোর্টে এটা লেখা হয়নি, আমি বলেছিলাম লিখতে কিন্তু স্যার গুরুত্বই দেয়নি। মুসা অবাক হয়ে জিজ্ঞেস করে, ফিকাল ম্যাটার মানে কি? সুরিয়া বলে, মানুষের বজ্র। কথাটা শুনে মোহন হতবাক হয়ে বলে, স্যার কঙ্কালও কি তাহলে পটি করে? রামার রেগে বলে, এই জন্যই তো তুই আজীবন কনস্টেবলই থেকে যাবি। মুসা বেশ চিন্তায় পড়ে যায় যে এত গভীরে মানুষের বজ্র এলো কিভাবে। রামার বলে, হতে পারে কেউ গর্ত খুঁড়ে এখানে এসেছিল, তবে এখন আন্দাজ করে লাভ নেই, ডিএনএ রিপোর্ট না আসা পর্যন্ত সবকিছুই এখন রহস্য। অপরদিকে 3 জন সেই জায়গার পুরনো রেকর্ড খুঁজতে বের হয়। এক কর্মচারী জানায়, এখানে কোনো ড্রেনেজ পাইপ বা নালা ছিল না। রামা জিজ্ঞেস করে, যদি কোনোভাবে সেটা থাকতো তাহলে কত গভীরে থাকতো? লোকটা বলে, 4 ফুটের মতো গভীরত্ব হবে। তখন মুসা বলে, আগে তো এখানে চাষ হতো, এই জমির আগের মালিকের রেকর্ড কোথায় পাওয়া যাবে? কর্মচারী জানায়, সেটা পেতে হলে সাব রেজিস্ট্রার অফিসে যেতে হবে। রেকর্ড হাতে পেয়ে মুসার সাথে সাথেই রাধিকাকে কল করে জানিয়ে দেয়, কঙ্কালে হিউম্যান ওয়েস্ট ছিল। সেই সূত্র ধরেই জমির রেকর্ড বের করেছি। আগে এখানে একটা বাগান, মোটর রুম আর 22 ফুট গভীর একটা কুয়ো ছিল। পরে কুয়াটা সেফটিক ট্যাঙ্কে বদলে ফেলা হয়। কঙ্কালটা ঠিক সেই জায়গা থেকেই বের হয়েছে। আমার মনে হচ্ছে আরো গভীরে খনন করতে হবে, কারণ কঙ্কালের অর্ধেক হাত নেই। সেটা আগে থেকেই ছিল না নাকি পরে কাটা হয়েছে, এটা জানা গেলেই তদন্ত অনেকটা এগিয়ে যাবে। এসপি আর দেরি না করে রাজি হয়ে যায়। গভীর রাতে আবারও শুরু হয় খনন কাজ। ঠিক তখনই গল্প চলে আসে অতীতে। জাল্লিকাট্টুর বিশাল মাঠে হাজারো মানুষের উল্লাসের মাঝে একজন চিৎকার করে বলে, এবার নামছে মুরাকাত্থান মণি। দেখা যাক সে এই ভয়ঙ্কর ষাঁড়কে সামলাতে পারে কিনা। মুহূর্তের মধ্যেই মণি ঝাঁপিয়ে পড়ে ষাঁড়টাকে শক্ত করে আঁকড়ে ধরে। কয়েক সেকেন্ডের মধ্যেই লড়াই শেষে সে বিজয়ী হয়ে যায়। ঘোষক উচ্ছ্বাস নিয়ে বলে, মুরাকাত্থান মণি জিতে গিয়েছে, সে পেয়েছে 50,000 টাকার পুরস্কার। পাহাড়ের উপরে মণি, টিপু, সুদর্শন আর প্রভার আড্ডা বসেছে।
মনি মজা করে বলে, আরেক রাউন্ড হবে নাকি? প্রভা বলে, থাক, আমার আর ইচ্ছা করছে না। মনি টিপুকে বলে, ওই ষাঁড়কে ধরার জন্য আমি 21 দিন মানত করেছিলাম, প্রতিদিন মন্দিরে গিয়েছি, শেষে মাঠে নেমে ষাঁড়টাকে কাবু করে ফেলেছি। টিপু হেসে থেকে বাহাবা জানায়, কিন্তু প্রভার মুখটা এখনো কেমন যেন শুকিয়ে আছে। প্রভাকে জিজ্ঞেস করতেই প্রভা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি এক ঝামেলায় পড়ে গেছি। এক বন্ধুর বাড়ির জন্মদিনে গিয়ে একটা মেয়েকে দেখেছিলাম, ওকে দেখেই ভালো লেগে যায়। পরে ওর বাবার ফোন থেকে আমার নম্বর নিয়ে নিজেই মেসেজ করে। ধীরে ধীরে আমাদের কথা বাড়তে থাকে, কিন্তু হঠাৎ এক সপ্তাহ ধরে তার ফোন বন্ধ। তারপর থেকে মাথায় কাজ করছে না। মনি হেসে বলে, এও আবার দুঃখ নাকি? যা, সব ভুলে মজা কর। নীলাবতী তখন নিজের ঘরে বসে মনির ইন্টারভিউ দেখছে। ভিডিওতে হোস্ট জিজ্ঞেস করে, এত ভয়ঙ্কর ষাঁড় ধরতে একবারও ভয় করেনি? মনি হেসে বলে, বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলে কি মানুষ বাইক চালানো ছেড়ে দেয়? এটাও ঠিক তেমনই। ঠিক তখনই বাইরে থেকে মা ডেকে বলে, সারাক্ষণ ফোনে কি করিস? যা, উঠে তেঁতুলটা শুকাতে দে। নীলাবতী বিরক্ত হয়ে বলে, এত তাড়া থাকলে তুমি নিজেই যাও। কিন্তু তার ভাই বাড়ি আসতেই সে দ্রুত ফোনটা লুকিয়ে ফেলে। এরই মধ্যে ভিডিওতে লেখা মনির নম্বর সে চুপি চুপি তার কাছে নিয়ে নেয়। স্কুলের চিলড্রেন্স ডে অনুষ্ঠানের নাচ শেষ হতেই এক ছাত্রী কান্নায় ভেঙে পড়ে। শিক্ষিকা তাকে অনেক সান্ত্বনা দিয়ে বলে, এত ভালো পারফরমেন্সের পরেও কান্না করছো কেন? কেউ তোর ভুল বুঝতেই পারেনি। তারপর পূর্ণিকে ডেকে বলে, এবার তুই একটুকে সামলা। পূর্ণি তার বান্ধবী ভেনবার পাশে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে? তোর ভুল কেউ বুঝতেই পারেনি, তাহলে কান্না করছিস কেন? ভেনবা চোখ মুছতে মুছতে বলে, কিন্তু আমি তো বুঝতেই পারলাম না আমি কিভাবে ভুলে গেলাম। পূর্ণি তাকে শান্ত করে বলে, আগে তুই শান্ত হ, তারপর আমরা সব শুনবো। রাতের বেলা নীলাবতী বেশ সাহস করে মনিকে কল করে। নীলাবতী বেশ ইতস্তত করে জিজ্ঞেস করে, দিব্যা? মনি অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন দিব্যা? আমি দিব্যা না, মনি বলছি। কথাটা শুনেই নীলাবতী লজ্জায় কল কেটে দেয়। কিছুক্ষণ পর মনি নিজেই আবার কল ব্যাক করলে নীলাবতী এবার জিজ্ঞেস করে, তুমি কি মুরাকাত্থান মনি? মনি বলে, হ্যাঁ আমি তো, কিন্তু তুমি কে? নীলাবতী রহস্য রেখেই বলে, আমি তোমাকে চিনি, এটুকুই যথেষ্ট। এমনি ফোন করেছি, আর কিছু জিজ্ঞেস করো না। মনি হেসে জিজ্ঞেস করে, আচ্ছা নামটাও বলবে না? তোমার কি চাই, সিস্টার? সঙ্গে সঙ্গে নীলাবতী বলে, আমাকে সিস্টার বলবে না, আমি তোমাকে অনেক পছন্দ করি। কথাটা শুনে মনি অপ্রস্তুত হয়ে বলে, তুমি কে? আর এটা কি এসব বলার সময়? নীলাবতী বেশ ঘাবড়ে আর কিছু না শুনেই কল কেটে দেয়। ভাইয়ের ভয়তে ফোন বন্ধ করে দেয়। মনিও আর কল দিয়ে তাকে পায় না। গল্প চলে আসে বর্তমানে। খনন কাজ চলছে। হঠাৎ এক শ্রমিক চিৎকার করে বলে, মুসা, এখানে কিছু পাওয়া গেছে। মুসা কাঠি দিয়ে কাদা সরাতেই কঙ্কালের হাতের হাড়ের সাথে আটকে থাকা একটা অদ্ভুত রূপার ব্রেসলেট বেরিয়ে পড়ে। এবার মুসার টিম প্রথমবারের মতো শক্ত একটা সূত্র হাতে পেয়ে যায়। পরের দিন সেই ব্রেসলেট নিয়ে একের পর এক গয়নার দোকানে খোঁজ শুরু হয়। এক দোকানদার ব্রেসলেট দেখে বলে, এটা কোনো লোকাল কারিগরের হাতে বানানো, আজকাল এমন ডিজাইন হয়ই না। মেশিনে বানানো হলে এতে TCPL এর স্টাম্প থাকতো, কিন্তু এতে কিছুই নেই। আপনারা চাইলে কোনো পুরনো শ্যাকরার কাছে দেখতে পারেন, অথবা সেলেমে খোঁজ নিন, সেখানে এমন কাজের অনেক কারিগর আছে। এই তথ্য পেয়ে মুসা SP কে কল করে বলে, একটা ভালো লিড পেয়েছি। এরপর তিনজন সেলামের বিভিন্ন জুয়েলার্সের কাছ থেকে খবর পেয়ে সোজা সেভারকুড়ির সিলভার জুয়েলার্সে আসে, কিন্তু সেখানে আসতেই জানতে পারে দোকানটা 1.5 বছর আগেই বন্ধ হয়ে গেছে। তখন কনস্টেবল জানায়, দোকানের মালিক খুব কাছেই থাকে। দোকানের মালিকের বাড়িতে আসে জানা যায় দোকান চুরির পরই তার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল। মুসা সেই ব্রেসলেটের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কার কাছে বিক্রি করেছিলেন? মালিক ছবিটা দেখে অবাক হয়ে বলে, এটা বিক্রি হয়নি। 2022 সালের অবনীপুরম জল্লিকট্টু প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল। এই তথ্য পাওয়ার পরই থানায় ফিরে সেই বছরের জল্লিকট্টুর ভিডিও চালানো হয়। ঘোষকের গলা ভেসে আসে, এবার নম্বর 29 মুরাকাত্থান মনি বিজয়ী হিসেবে পাচ্ছে 50,000 টাকা, আর SSJ জুয়েলার্সের পক্ষ থেকে একটা রূপার ব্রেসলেট। ভিডিওতে মনির হাতে ঠিক একই ব্রেসলেট দেখে মুসা বুঝে যায় এই কঙ্কালের রহস্যের সঙ্গে মুরাকাত্থান মনির কোনো না কোনো যোগসূত্র তো অবশ্যই আছে। মনির সাথে কি এমন হয়েছিল যে তার ব্রেসলেট এভাবে রহস্যময় এক জায়গায় পাওয়া গেল? না জানি মাটির গভীরে আর কত রহস্য লুকিয়ে আছে। রাতে SPর বাসভবনে ঢুকে বারান্দায় বসেই রামার একটা ডায়েরি খুলে বলে, অবনীপুরমে জাল্লিকাট্টুতে যারা ব্রেসলেট পেয়েছিল তাদের মধ্যে কার কঙ্কাল হতে পারে সেটা নিয়ে একটা বাজি ধরেছি। 3টা নাম আছে, চিন্না কম্বন, সোলাই রাজা আর মুরাকাত্থান মনি। তোমার নামটাও লিখে দিয়েছি। মুসা বিরক্ত হয়ে বলে, তুমি আসলে কেস নিয়ে কোনোদিনই সিরিয়াস হবে না, তাই না? রামার হেসে বলে, তাই তো, তোমার নামও যোগ করেছি। ঠিক তখনই SP রাধিকা আসলে মুসা বলে, রাতে বাড়িতে এসে বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে অবনীপুরম জল্লিকট্টুতে যেই 4 জন
ব্রেসলেট জিতেছিল তাদের নাম আর ঠিকানা বের করেছি। তদন্ত এগিয়ে নিতে অর্ডার পেপারে আপনার সাইন দরকার। রাধিকা বলে, তুমি তো এই ইনভেস্টিগেশন ইউনিটের প্রধান, নিজেই সাইন করতে পারো। মুসা বলে, যদি কঙ্কালের ডিএনএ পরিবারের সদস্যদের সাথে মিলিয়ে দেখতে হয় তাহলে সবার স্যাম্পল নিতে হবে। আপনার সাইন থাকলে কেউ আর আপত্তি করবে না। ঠিক তখনই ভেতর থেকে রাধিকার স্বামী চিৎকার করে ডাকলে রাধিকা বিব্রত হয়ে ভেতরে যেতেই তার স্বামীর চিৎকার শোনা যায়। কিছুক্ষণ পরে রাধিকা ফিরে এসে ফাইলে সাইন করে জিজ্ঞেস করে, কঙ্কালের ডিএনএ টেস্টের ব্যবস্থা কি করে ফেলেছো? মুসা বলে, কাল চেন্নাই থেকে ডক্টর আসবে, ওরাই স্যাম্পল দেখে নিয়ে যাবে। রাধিকা বলে, ডক্টর আসলে আমাকে জানাবে, স্যাম্পল নেওয়ার সময় আমি থাকতে চাই। আবারও ভেতর থেকে তার স্বামী সুকুমারের ডাক আসতেই রাধিকা বিব্রত হয়ে বলে, এখন যাও, কাল দেখা হবে। বাড়ি থেকে বের হওয়ার সময় রামার হেসে বলে, যাই বলো না কেন, এত বড় এসপি হলেও ঘরে তো স্বামীর কথাই শুনতে হয়। মুসা বিরক্ত হয়ে বলে, আমাদের আসলে এই সময় এখানে আসাটাই ঠিক হয়নি। পরের দিন ফরেন্সিক ল্যাবে মুসা ডক্টরকে বলে, কঙ্কালটা খুব ক্ষতিগ্রস্ত হলেও ডিএনএ পাওয়া কি সম্ভব না? ডক্টর বলে, চেষ্টা করা যাবে, কিন্তু এখানে না। পুরো কঙ্কাল, পরে পাওয়া হাত আর রূপার ব্রেসলেট সব চেন্নাই পাঠাতে হবে, সেখানেই পরীক্ষা হবে। মুসা বলে, যদি ডিএনএ না মেলে তাহলে পরিচয় জানা খুব কঠিন হয়ে যাবে। ডক্টর বলে, জানি, কিন্তু এখন একটা মাত্র উপায়। ল্যাব থেকে বেরিয়ে মুসা রামারকে বলে, আমি এসপির সঙ্গে আইজি অফিসে যাচ্ছি, তুমি আর মোহন ওই 14 জন ব্রেসলেট বিজয়ী পরিবারের সঙ্গে দেখা করো, কারোর মৃত্যু হয়েছে কিনা দেখবে, আর যাদের দরকার তাদের পরিবারের স্যাম্পল সংগ্রহ করবে। আর মনে রাখবে, ব্রেসলেট অন্য কাউকে উপহার দেওয়া হয়ে থাকতে পারে, তাই সেটাও খুঁজে দেখবে। রামার আর মোহন গ্রামের প্রথম বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে পাশের লোকের সঙ্গে কথা বলে। তারপর আরেকটা বাড়িতে গিয়ে বিজয় ভাস্করকে পায়। রামার হেসে বলে, তুই সামনে দাঁড়িয়ে আছিস, বুঝে গেছি তুই বেঁচে আছিস, তাই আর কিছু দরকার নেই। তবে তুই কি অবনতিরাম জল্লিকাটুতে ব্রেসলেট জিতেছিলি? বিজয় বলে, হ্যাঁ, তবে তারপর যা বলবেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বলেই বিরক্ত হয়ে ভেতরে চলে যায়। মোহন অবাক হয়ে বলে, লোকটা তো আমাদের থেকেও বেশি তেরা। রামার হেসে বলে, চল, সামনে আরো অনেক ঘর বাকি আছে। এরপর দুজন পরের ঠিকানা খুঁজতে বের হয়। একই রঙের এতগুলো বাড়ি দেখে মোহন দ্বিধায় পড়ে যায় যে সে মানুষ চিনবে কিভাবে। কিছুক্ষণ ঘুরে তারা এক বৃদ্ধের কাছে মণি গুণশেখরনের বাড়ির খোঁজ করে। বৃদ্ধ রাগী গলায় বলে, ও যেদিন একটা মেয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিল সেদিনই আমাদের কাছে মারা গেছে। রামার হেসে বলে, তাহলে মানুষ তো এখনো বেঁচে আছে। লোকটা উল্টা রেগে তাদেরকে তাড়িয়ে দেয়। পরের ঠিকানা এসে দেখে এক লোক পুকুরে দাঁড়িয়ে দুইটা সাদা শার্ট ধুচ্ছে। লোকটা উঠে এসে পুলিশকে দেখে বলে, আমি তো সেই দিনই 50 দিনের জেল খেটে বের হয়েছি, আবার কি হয়েছে? মোহন অবাক হয়ে বলে, জেল? কোন জেল? লোকটা হাসতে হাসতে বলে, এবারও কি আবার স্যাম্পল লাগবে? রামার বলে, না না, কিছু দরকার নেই, তুমি তোমার কাজ করো। রাতে থানার কোয়ার্টারে ফিরে মুসা জানতে চায়, তাহলে এত ঘুরেও কিছুই জানা গেল না? রামার বলে, এখনো 14 জনের মধ্যে 12 জনের সঙ্গে দেখা হয়েছে, একজন চেন্নাইতে আছে আর শেষ জন অনেক দূরে থাকে। মুসা কড়া গলায় বলে, দূরে থাকলে কি তুমি যাবে না? কাজ তো শেষ করতেই হবে। তখন মোহন জানায়, আসলে জীবনে এত চা আর খাবার খায়নি, প্রত্যেকটা বাড়িতে গেলেই সেখানে খাবার দিত, সেটা খেয়ে পেট ব্যথা করছিল, তাই ভাবলাম কিছু খাবার কালকের জন্য বাঁচিয়ে রাখি। মুসা বিরক্ত হয়ে বলে, কাল সকালে সবার আগে ওই শেষ বাড়িতে যাবে, কাজ ফেলে রাখার কোনো অজুহাত চলবে না। পরের দিন সকালে মুসা তার স্ত্রী সৌমিয়ার সাথে ভিডিও কলে কেসের বিষয়ে কথা বলছিল। ঠিক তখনই এসপির কল আসলে মুসা কল কেটে এসপি কে জানায়, লিস্টে 13 জনের খবর পাওয়া গেছে, কাল শেষ জনের বাড়িতেও লোক যাচ্ছে। কিন্তু এসপি বলে, তদন্তে বড় একটা সমস্যা এসেছে। চেন্নাই থেকে ডিএনএ রিপোর্ট এসেছে, যেটাকে সবাই পুরুষের কঙ্কাল ভেবেছিল, সেটা আসলে একটা নারীর কঙ্কাল। শুধুমাত্র তাই নয়, পরে পাওয়া হাতের ডিএনএ আলাদা, অর্থাৎ সেখানে একজন নয় বরং 2 জন নারী মারা গিয়েছিল। এই খবর শুনে মুসা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। থানায় ফিরে মুসা দেখে রামার আর মোহন নিশ্চিন্তে বসে চা পান করছে। প্রচন্ড রেগে বলে, তোমাদের সকালে বের হওয়ার কথা ছিল না, আর তোমরা এখানে কেন? রামার বলে, ডক্টর তো বলেছে কঙ্কালটা নারী, তাই ভাবছিলাম গিয়ে আর কি লাভ। মুসা রেগে বলে, পুরুষ না নারী তাতে কিছুই যায় আসে না, আগে তোমাদের তালিকা শেষ করতে হবে। যদি কাজ শেষ করার ইচ্ছা নাই থাকে তাহলে কেস কোনো দিনও শেষ হবে না বলেই রেগে বেরিয়ে যায়। মুসা নিজেই এবার সেই শেষ ঠিকানায় পৌঁছায়। সেখানের এক বৃদ্ধার কাছে জানতে পারে মণি অনেক আগেই জেলে গেছে, তার মানসিকভাবে অসুস্থ মাকে মণির মামা এসে নিয়ে গেছে, আমি শুধুমাত্র এই গবাদি পশুগুলো দেখাশোনা করি। এই তথ্য শুনে মুসা সরাসরি স্থানীয় থানায় আসে। সেখানে ইন্সপেক্টর সেলভামের সাথে দেখা করলে সে জানায় মণি মার্ডার কেসে জেলে আছে। সে যে মেয়েকে ভালোবাসতো সেই মেয়েকে আর নিজের বোনকে খুন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে, যদিও আজ পর্যন্ত কোনো লাশ পাওয়া যায়নি, তাই মামলাটা এখনো খোলা আছে। মুসা হতবাক হয়ে জিজ্ঞেস করে, এই ঘটনা কতদিন পুরনো? সেলভাম বলে, প্রায় 2.5 বছর। এরপর মুসা পুরো ঘটনার শুরু থেকে সব শুনতে চায়। এসপি রাধিকা কলি মুসাকে জানায়, কঙ্কালগুলো যে আসলে নারীদের কঙ্কাল সেটা জানার পর মনে হয়েছিল তদন্ত হয়তো থেমে গেছে, কিন্তু নতুন সূত্র বের করে তুমি আবারও কেসটাকে এগিয়ে নিয়ে গেছো। মুসার শান্ত গলায় বলে, ডিএনএ রিপোর্ট মিললেই তো নিশ্চিত হওয়া যাবে না যে তারা সঠিক পথেই আছে। রাধিকা বলে, মনির পুরনো খুনের মামলার সময় আর এই কঙ্কাল পাওয়ার সময় একেবারেই মিলে যাচ্ছে,
কিন্তু মুসা জানায় স্থানীয় ইন্সপেক্টর সিলভামও এখনো বুঝতে পারছে না মনির সঙ্গে কঙ্কাল উদ্ধারের জায়গার সম্পর্ক কি। তাই এসপি দ্রুত মনির ডিএনএ স্যাম্পল সংগ্রহ করার নির্দেশ দেয়। গল্প চলে আসে অতীতে। বন্ধু প্রভাকে নিয়ে পাহাড়ি পথে সার কিনতে চাচ্ছে মনি। পথে মনি প্রভাকে ভালো জাতের সার কেনার কৌশল শেখায়। কথাবার্তার মাঝখানে রাখালদের সঙ্গে তাদের দেখা হয়। ঠিক তখনই মনির চোখে পড়ে এক রাখাল কোলে করে ছোট্ট এক বাছুর নিয়ে আসছে। আসলে 10 দিনের বাচ্চাটার মা মারা গেছে, তাই কেউ আশা করছে না যে ও আর বাঁচবে। কথাটা শুনেই মনির মন গলে যায়। সে বাছুরটাকে কোলে তুলে অনেক অনুরোধ করে মাত্র 108 টাকার বিনিময়ে বাছুরটা কিনে নেয়। বুকের সঙ্গে জড়িয়ে ধরে মনির আদর করে তার নতুন নাম রাখে কারি। সেই রাতেই চালাঘরের নিচে বসে কারিকে দুধ খাওয়াতে খাওয়াতে মনির তার সঙ্গে অনেক গল্প করে। ঠিক তখনই হোয়াটসঅ্যাপে এক অচেনা মেয়ের মেসেজ আসে। নীলাবতী ইংরেজিতে মেসেজ দেওয়ায় মনি বিরক্ত হয়ে বলে, নিজের ভাষায় কথা বলতে কি সমস্যা হয় নাকি? নীলাবতী কল দিয়ে তার পরিচয় না দিয়ে শুধু গল্প করতে চায়, কিন্তু মনি বারবার তার নাম জানতে চায়। তখনই কারি ডাকতে শুরু করলে সে উঠে গিয়ে বাছুরটাকে দুধ খাওয়ায়। ফিরে এসে দেখে নীলাবতী এখনো লাইনে। নীলা হাসতে হাসতে বলে, আগে কারির যত্ন নাও, পরে কথা হবে। শেষে শুধুমাত্র এটুকুই বলে, যদি নাম জানতে চাও তাহলে কাল মীনাক্ষী মন্দিরের পাশে দেখা করতে এসো। কল কেটে যাওয়ার পর মনি খুশি হয়ে কারিকে বলে, মনে হচ্ছে এবার সত্যি সত্যি ডেটে যাচ্ছে। পরের দিন নির্দিষ্ট জায়গায় এসে নীলাবতীর সঙ্গে প্রথমবার মনির দেখা হয়। নীলা ইচ্ছা করে খুব কম কথা বলে, শুধু এটুকুই জানায় ফোনে যে কথাটা বলেছিল সেটাই মনে করার চেষ্টা করতে। তারপর কোনো উত্তর না দিয়েই হেঁটে চলে যায়। মনি শুধুমাত্র বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। মনির বাসায় সুদর্শন মনির বোন ভিনবাকে দেখে সাইকেলের বেল বাজায়। ভিনবা কেন যেন বিরক্ত হয়ে সুদর্শনকে দেখেও না দেখার ভান করে নিজের মতোই চুল বাঁধতে থাকে। মনির মা এসে জানায় মনি বাড়িতে নেই। সুদর্শন পানি পান করতে চাইলেই মা ভিনবাকে পানি আনতে পাঠায়। ভিনবা বিরক্ত হয়ে সুদর্শনকে পানি দিয়ে কোনো রকমের গ্লাস নিয়ে চলে যায়। কারি অসুস্থ হওয়ায় মনি তাকে পশু হাসপাতালে নিয়ে এসেছে। তখনই নীলা তাকে কল দিলে কারির কথা শুনে বলে, আমার বাবার অনেকগুলো গরু আছে, গরু অসুস্থ হলে তাকে ওষুধে চাল মিশিয়ে খাওয়ায়, তুমিও খাওয়াতে পারো। আর হ্যাঁ, এরপর আমাকে মনে পড়লে সাথে সাথেই কল দিবে। মনিও বেশ খুশি হয়ে যায়। রাতে প্রভা ড্রিঙ্কস করতে করতে মনির কষ্টে বলে, মেয়েটা বলতো সে নাকি আমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে, আর এখন আমার খোঁজই নেয় না বলেই মনির কষ্টে ঘুমিয়ে যায়। মনি হেসে কারিকে দুধ খাওয়াতে খাওয়াতে বলে, মনে হচ্ছে এই মেয়েটাও একদিন আমাকে পাগল বানিয়ে ছাড়বে। এরপর সাহস করে সে নিজেই নীলাকে কল করে, কিন্তু ফোন ধরতেই জানিয়ে দেয় তাদের মধ্যে কোনো সম্পর্ক হওয়া সম্ভব না, কারণ নীলার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই তার মনে অদ্ভুত এক ভয় আর অস্থিরতা কাজ করছে। তাই সে চায় নীলা আর কখনো তাকে ফোন না করুক। কথা শেষ করেই কল কেটে দেয়, কিন্তু কল কাটার পরও তার নিজের মনকে বোঝানোর চেষ্টা করে মেয়েটার আসল লক্ষ্য তাকেও প্রভার মতো পাগল বানানো। পরের দিন সকালে কারিকে নিয়ে বসে থাকার সময় হঠাৎ নীলার নম্বর থেকে একটা ভয়ঙ্কর ছবি আসে। ছবিতে দেখা যায় রক্তাক্ত কাটা হাত। আতঙ্কে মনি দৌড়ে গিয়ে প্রভাকে ঘুম থেকে ডাকে। সব শুনে প্রভা তার ফোন বের করতেই দুজনেই অবাক হয়ে যায়। একই ধরনের রক্তাক্ত ছবি তার কাছেও এসেছে। তখনই তাদের মনে সন্দেহ জাগে, দুজন যার কথা বলছে সেই রহস্যময় মেয়েটা হয়তো একজনই। গল্প চলে আসে বর্তমানে। মাদুরাই সাব জেলে হাতকড়া পরা মনিকে হাজত থেকে বের করে আনে পুলিশ। ইন্সপেক্টর সিলভাম প্রচন্ড রেগে বলে, তুই দুইটা মেয়েকে খুন করে লাশ লুকিয়ে ভেবেছিলি কেউ কোনোদিনও সত্য জানতে পারবে না, কিন্তু খুব শীঘ্রই তোর সব হিসাব মিটে যাবে। গালাগালির মাঝে কনস্টেবল তার মুখের ভিতর থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে। ঠিক তখনই ল্যাব থেকে পাওয়া তথ্য পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। এসপি রাধিকা ফোনে নিশ্চিত হয় মনির ডিএনএ উদ্ধার হওয়া দুইটা কঙ্কালের একটার সঙ্গে পুরোপুরি মিলে গেছে। অর্থাৎ যেই হত্যাকাণ্ডের দায় মনির উপরে চাপানো হয়েছিল, নিহতদের একজন ছিল তার নিজের বোন ভেনবা। কিন্তু ঠিক তখনই নতুন এক টুইস্ট সামনে আসে। ল্যাব টেকনিশিয়ান জানায় সিনিয়র ডক্টরের স্বাক্ষর ছাড়া অফিসিয়াল রিপোর্ট পাঠানো সম্ভব না। দুর্ভাগ্যবশত ডক্টর হার্ট অ্যাটাকের কারণে আইসিইউতে ভর্তি আছে, আর সে নিজে ল্যাবে ফিরে সবকিছু আবারও যাচাই করে তবেই সাইন করবে। এসপি নিশ্চিত হয় রিপোর্টে কোনো ভুল নেই, তারপরও অফিসিয়াল কপি ছাড়া কিছুই হাতে পাওয়া যাবে না। সে মুসাকে জানায় আইজি অফিসে সব জানিয়ে প্রেস রিলিজের মাধ্যমে কেস ক্লোজ করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মুসা অনুরোধ করে বলে অফিসিয়াল রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। তবুও এসপি বলে উপরের মহল আর অপেক্ষা করবে না, কেস সমাধান হয়ে গেছে, এটা ধরে নিয়েই বাকি দায়িত্ব সে নিজেই সামনে নেবে। কয়েকদিন পর কেসের চাপ থেকে একটু দূরে পরিবারের কাছে মুসা ফিরে আসে। গর্ভবতী স্ত্রী সৌমিয়ার জন্য উপহার নিয়ে আসে, আর এটাও জানিয়ে দেয় যে সে নতুন বাসা পেয়ে গেছে। অন্যদিকে মাদুরাই সেশন কোর্টে বহু প্রতীক্ষিত রায়ের দিন এসে যায়। কোর্টে জানায় নীলা আর ভিনবার হত্যাকাণ্ডের লাশ উদ্ধার না হওয়ায় এতদিন মামলার রায় আটকে ছিল, কিন্তু সেখানকার কেয়ারটেকার কান্নাপানের সাক্ষ্য এটাই প্রমাণ করে মনিকে সেই জায়গার সাথে সরাসরি যুক্ত করছে। সব প্রমাণ বিবেচনা করে আদালত মনিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। সাথে সাথে আদালতের বাইরে সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায়। রায় ঘোষণা
হওয়ার পর হাতকড়া পরা মনিকে যখন জেল ভ্যানে তোলা হচ্ছিল তখন তার মা কান্নায় ভেঙে পড়ে। মনি নিজেও মাটিতে হাঁটু গেড়ে মায়ের কাছে ক্ষমা চায়। সে হৃদয় বিদারক দৃশ্য দেখে মুসার মন ভারী হয়ে যায়। মোহন বলে একজন খুনির জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু মুসা জানায় তাদের তদন্ত শুধুমাত্র কঙ্কালের পরিচয় বের করা হয়েছে। সেলভাম যেই ভিত্তিতে মনিকে গ্রেফতার করেছিল সেই তদন্ত তারা এখনো যাচাই করেনি, তাই সত্যটা আদেও পুরোপুরি জানা গেছে কিনা সেই প্রশ্ন এখনো তার মনে তীরের মতো খোঁচা দিচ্ছে। পরের দিন খবরে বলা হয় গতকাল যাবজ্জীবন সাজা পাওয়ার পর মনিকে মাদুরাই সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছিল, কিন্তু আজ ভোর 4টার দিকে সে নিজেকে শেষ করে দিয়েছে। এই খবর দেখে মুসা হতবাক হয়ে তাকিয়ে থাকে। কেস হয়তো ক্লোজ হয়ে গেছে, কিন্তু তার মনে হচ্ছে এই রহস্যের সব উত্তর এখনো অজানাই রয়ে গেছে। রাতের অন্ধকারে হাসপাতালের মর্গের দরজা খুলে দুই ওয়ার্ড বয় ভেতরে উকি দেয়। দুইটা লাশের দিকে তাকিয়ে বলে এখানে দুইটা লাশ পড়ে আছে, মনে হয় স্বামী স্ত্রী অ্যাক্সিডেন্টের কেস। সঙ্গে সঙ্গে আরেকজন বলে এটা সেটা না, জেলে সেই নিজেকে শেষ করার কেসটার কথা বলেছে। প্রথমজন অবাক হয়ে বলে আচ্ছা, ওকে তো ইমার্জেন্সি রুমে নিয়ে গেছে। তখন দুইজনই দ্রুত ইমার্জেন্সির দিকে রওনা দেয়। মুসাকে মোহন কল দিয়ে জানায় ছেলেটা মরেনি, ইমার্জেন্সি রুমে আছে, তবে বাঁচবে কিনা কিছুই বলা যাচ্ছে না। খবর শুনেই মুসার মুখ আরো গম্ভীর হয়ে ওঠে। মুসা, মোহন আর ওয়ার্ডেন লরেন্স হাসপাতালে পৌঁছে ডক্টরের সঙ্গে কথা বলে। ডক্টর জানায় রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক, 24 ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছে। জ্ঞান ফেরার আগে কিছুই বলা যাচ্ছে না। মুসা ওয়ার্ডেনকে জিজ্ঞেস করে কি এমন হয়েছিল। লরেন্স বলে 2 দিন আগেই ছেলেটা জেলে আসে। প্রথম দিনটা অ্যাডমিন ব্লকে কেটে যায়, তবে সারাক্ষণ কান্না করছিল। পরে সাইকিয়াট্রিস্ট দেখে বলে ওর মানসিক অবস্থা ভালো না, তাই কোয়ারেন্টাইন ব্লকে পাঠাতে হবে। কিন্তু ডিসপেন্সারিতে নিয়ে যেতেই সে একটা বৈদ্যুতিক তার দাঁত দিয়ে কামড়ে ধরে। আমরা ভেবেছিলাম বিদ্যুতের ঝটকায় ছিটকে যাবে, কিন্তু উল্টা তারের সাথে আটকে যায়। মুসা অবাক হয়ে বলে খবরে তো বলছিল এটা সকালের ঘটনা। লরেন্স বলে না, বিকাল 3টার সময় হয়েছে। মুসা জিজ্ঞেস করে সে এখন কেমন আছে, বাঁচবে তো? লরেন্স দীর্ঘশ্বাস ফেলে বলে জানা নেই, তবে খুব কঠিন মনে হচ্ছে। মোহন জিজ্ঞেস করে 2 বছর জেলে থেকেও সে এমন কিছুই করেনি, তাহলে রায় ঘোষণার পরই মরে যাওয়ার কথা তার মাথায় কেন আসলো? লরেন্স বলে সেটা তো একমাত্র মনিই বলতে পারবে, বেঁচে গেলেই জিজ্ঞেস করে নিবেন। কথাগুলো শুনে মুসা গভীর চিন্তায় ডুবে যায়। গভীর রাতে বাড়িতে ফিরে দেখে সৌমিয়া মেঝেতে ছড়িয়ে থাকা তসবির দানা কুড়িয়ে নিচ্ছে। মুসা অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, তসবির দানাগুলো ছড়িয়ে পড়েছে কেন? সৌমিয়া বিষণ্ণ মুখে বলে ঘুম আসছিল না, তাই জিকির করছিলাম, তসবি ছিঁড়ে সব দানা ছড়িয়ে গেল। মুসা নিচু হয়ে দানাগুলো কুড়াতে কুড়াতে বলে আমি সব তুলে দিচ্ছি। সৌমিয়া কষ্ট পেয়ে বলে এটা আমার সবচেয়ে প্রিয় তসবি ছিল, জানি না কেন বুকটা কেন যেন ধরফর করছে। মুসা তাকে আশ্বস্ত করে বলে তুমি বসো, আমি আবারও গেঁথে দিচ্ছি। সব দানা কুড়িয়ে সুতোয় গাঁথতে গিয়েই হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে জেলের সেই অসহায় ছেলেটার মুখ। নতুন করে তসবি গেঁথে সৌমিয়ার হাতে দিয়ে দেয়। তবে মনির চিন্তা সে কোনোভাবেই ভুলতে পারে না। পরের দিন ভোরে রামায়ের সাথে দেখা করলে রামার বিরক্ত হয়ে বলে আদালত তো বলেই দিয়েছে ওই খুনি, তাহলে এত মাথা ঘামাচ্ছিস কেন? কিন্তু মুসা শান্ত গলায় বলে কঙ্কালের পরিচয় পাওয়ার পরই আদালতের সিদ্ধান্ত এসেছে। সেই রায়ের কথা শুনে সে নিজেকে দায়ী করার চেষ্টা করেছে। যদি কোনোভাবে ছেলেটা নির্দোষ হয় আমার মন মানছে না, সত্য জানতে হবেই। মিথ্যা কাটা গাছের মতো, পানি আর সার ছাড়াই বাড়ে, কিন্তু সত্য হয় হীরার মতো, যেটা কয়লার খনিতে চাপা থাকে, তাকে খুঁড়ে বের করতে হয়। রামার দীর্ঘশ্বাস ফেলে বলে তোর কথা শুনলে আমাকেও তোর মতো শাস্তির পোস্টিং পেতে হবে। মুসা বলে এমন কথা কেন বলছিস? এরপর দুজনই নতুন করে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়। মোহন মনির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই কানাপ্পানকে আনলে মুসা বলে কোর্টে দেখেই তোর সঙ্গে কথা বলতে মন চেয়েছিল, কিন্তু তুই তো গায়েবই হয়ে গেলি, তবে তুই এত ঘাবড়াচ্ছিস কেন? লোকটা ইতস্তত করে বলে ঘাবড়াচ্ছি না, সাক্ষী বানিয়েছিল, এজন্যই কোর্টে গিয়েছিলাম, যা জানতাম সব বলে দিয়েছি, কেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে আবারও জিজ্ঞাসাবাদ কেন? মুসা বলে ওই লোকেশন আর মনির মধ্যে একটা লিঙ্ক ছিল, তোর সাক্ষ্য অনুযায়ী মনিও সেখানে এসেছিল, তাই না? কানাপ্পান হ্যাঁ বলতেই মুসা জিজ্ঞেস করে ও সেখানে কেন এসেছিল, ওকে তুই কিভাবে চিনিস? কানাপ্পান বিরক্ত হয়ে বলে আমি তো ইন্সপেক্টর সেলভামকে সব বলেছি, আবার কেন বলবো? কথাটা শুনেই রামার ধমক দিলে কানাপ্পান ভয়ে হাত জোর করে বলে আমি যখন ওখানে থাকতাম গ্রামের ছেলেরা আমাকে 10-20 টাকা দিত, তারপর বসে বসে নেশা করত। মনি এসেছিল কিনা আমি জানি না, রোজ অনেক ছেলে নেশা করতে আসতো। এই কথাই আমি ইন্সপেক্টর সেলভামকেও বলেছিলাম, কিন্তু সে আমাকে ভয় দেখানোতে আমাকে বলতে হয়েছিল যে আমি নাকি ওই মেয়েটাকে সেখানে আসতে যেতে দেখেছি। সে বলেছিল আমার কিছুই হবে না, এবার আমাকে যেতে দিন। মুসা আর রামার সরাসরি ইন্সপেক্টর সেলভামের কাছে আসে, যে এই মামলা তদন্ত করেছিল। সেলভাম আত্মবিশ্বাস নিয়ে বলে এটা একদম ক্লিয়ার কাট কেস, ওই মনি খুনি। কেসকে শক্ত করার জন্য
2টা সাক্ষী বানিয়েছি, এতে অপরাধ কিসের? আপনারা কি কখনো এমন করেননি? মুসা শান্তভাবে জিজ্ঞেস করে, তাহলে আপনার পুরো বিশ্বাস হয়ে গেছে যে মনিই খুনি? সেলভাম তার যুক্তি সাজিয়ে বলে, মনি গ্রামের হিরো সেজে ঘুরতো, জাল্লিকাট্টুতে নাম করেছিল, তাই গ্রামের মেয়েরা তার জন্য পাগল ছিল। নীলাবতীকেও সে তার মিষ্টি কথা জালে ফাঁসিয়ে প্রেমে ফেলেছিল। পরে মেয়েটাকে নিয়ে পালিয়ে যায়। এরপর মেয়েটার বাবা আর ভাই সমঝোতা করতে আসে, তখন মেয়েটাও বাড়ি ফিরতে রাজি হয়েছিল, কিন্তু মনি বলে 2 দিন পর নিজের বোনের সঙ্গে তাকে পাঠিয়ে দেবে। এরপর কি হয়েছে জানা নেই, শুধুমাত্র মেয়ের বাবা আর ভাই এসে তাদের নিখোঁজ ডায়েরি করে। জিজ্ঞাসাবাদ করলে মনি বলে, আমি তোকে পাঠিয়ে দিয়েছিলাম, এরা সব মিথ্যা বলছে। সেলভাম বলে, তদন্তে জানা গিয়েছে যেদিন নীলাবতী বাড়ি ছাড়ে সেদিন দুজনের মধ্যে ভয়ঙ্কর ঝগড়াও হয়েছিল। তারপর সে মেয়েটাকে একা যেতে দেয়, পরে আবার নিজেই সারাদিন খোঁজার নাটক করে এসে বলে মেয়েটা নিখোঁজ। অথচ মেয়ের বাড়ি আর যেখানে কঙ্কাল পাওয়া গেছে তার মাঝের পথেই সব রহস্য লুকিয়েছিল। আমার বিশ্বাস লাশ গুম করতেই সে সেখানে গিয়েছিল, আর সে যদি নির্দোষ হতো তাহলে কোর্টে একবার নিজের পক্ষে কথা বলল না কেন? সিলভামের সব কথা মন দিয়ে শোনার পরও মুসার সন্দেহ যেন আরো বেড়ে যায়। সে গম্ভীর গলায় বলে, আপনি যা বললেন তাতে সে সন্দেহের তালিকায় অবশ্যই আসে, কিন্তু 100% নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? প্রশ্ন শুনে সিলভাম উল্টা রেগে বলে, মনি একবারও খুনের কথা না স্বীকার যায়নি, এটাই আমার সবচেয়ে বড় প্রমাণ। কথাটা শুনে মুসা চুপ করে যায়, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট ফুটে ওঠে যে এই উত্তরে সে একটুও সন্তুষ্ট না। গাড়িতে মুসা বলে, মনি নিজেকে নির্দোষ কেন বলছে না? রামার কোনো দ্বিধা ছাড়াই বলে, কারণ হয়তো সেই খুনি। কিন্তু মুসা বলে, আমার মনে হচ্ছে ওর এই চুপ থাকার পিছনে অন্য কোনো কারণ আছে। ঠিক তখনই মোহন কল দিলে রামার খুশি হয়ে জানায় ছেলেটা বেঁচে গেছে। সরকারি হাসপাতালের জেনারেল ওয়ার্ডে মনির অসুস্থ মা সাংবাদিকদের ভিড়ে কান্নায় ভেঙে পড়েছে। মুসা, রামার আর মোহন সেখানে পৌঁছাতেই একজন সাংবাদিক জিজ্ঞেস করে, এখন মনির অবস্থা কেমন? চোখের পানি মুছতে মুছতে মা জানায় এখনো সে কিছু বলার মতো অবস্থায় নেই। সাংবাদিক জিজ্ঞেস করে, পুলিশের দাবি মনি নাকি আপনার মেয়েকে খুন করেছে, আপনার কি মনে হয় সে এমন কিছু করতে পারে? এবার মনির মা দৃঢ় কণ্ঠে বলে, না, সে কিছুই করেনি, সে কখনো কাউকে মারতে পারে না, সবাই তাকে খুনি ভাবছে, কিন্তু আমার ছেলে খুব ভালো। মায়ের কথা শুনে মুসা জিজ্ঞেস করে, তাহলে সবাই কেন বলছে যে সে নিজের প্রেমিকা আর বোনকে খুন করেছে? মা দীর্ঘশ্বাস ফেলে বলে, কারণটা খুব সহজ, সে বড় ঘরের মেয়ে ছিল আর আমরা গরিব মানুষ, আমাদের হয়ে কথা বলার মতো কেউ নেই। মুসা জানতে চায়, সেদিন নীলাকে পৌঁছে দিতে কে গিয়েছিল, মনি নাকি অন্য কেউ? মা বলে, আমার মেয়ে ভেনবা আর নীলা একসাথেই বেরিয়ে গিয়েছিল। মুসা আবার নিশ্চিত হতে বলে, মনি তাদের সঙ্গে যায়নি? মা বলে, না, বরং আমার ছেলে বলেছিল সে নিজেই পৌঁছে দিয়ে আসবে, কিন্তু মেয়েরা আগেই বেরিয়ে যায়। পরে মনি আমাকে উল্টা রেগে বলেছিল ওদেরকে আমি কেন যেতে দিলাম, সেই তো পৌঁছে দিয়ে আসতো। মা অসহায়ের মতো বলে, এরপর মনি কোথায় গিয়েছিল সেটা আমি জানি না। মুসা বলে, শুনেছি মেয়েদেরকে খুঁজতে বেরিয়ে সে একদিন পর বাড়ি ফিরেছিল, এটা কি সত্যি? মা ধীরে ধীরে বলে, না। এরপর মুসা জানতে চায়, সে কি কোনো বন্ধুর কাছে গিয়েছিল? মা বলে, গ্রামে এমন কোনো ছেলে নেই যে তার বন্ধু নেই, তবে সবচেয়ে কাছের বন্ধু ছিল প্রভা আর সুন্দরেশন। ক্রাইম শোয়ের উপস্থাপক বলে, রায় ঘোষণার পরও মনির মায়ের বিশ্বাস অটুট। তাহলে কি সত্যিই সে নির্দোষ, নাকি এটা মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা? স্টুডিওর এক মহিলা বলে, যদি মনি সত্যি মরতে চাইতো তাহলে সে এখনো বেঁচে থাকতো না, আমার কাছে পুরো ঘটনাটাই একটা নাটক মনে হচ্ছে। এসব শুনে রামার বলে, দেখলে তো কপাল কি খেলা দেখায়, প্রথমে 2টা কঙ্কাল পাওয়া গেল, তারপর ঠিক সেই জায়গা খুঁড়তেই সব প্রমাণ বেরিয়ে এলো। সবাই যখন ভাবছিল পরিচয় বের করা যাবে না, তখন সেটাও বেরিয়ে গেল। ভাগ্য খারাপ হলে কাউকে বাঁচানো যায় না, এই ছেলেটার জীবন শেষ। মোহন বলে, নেটে যেদিকেই দেখবেন সবাই ওকে নিয়েই কথা বলছে আর সবাই ওকেই দোষ দিচ্ছে। রামার বলে, যদি এখন ওকে নির্দোষ প্রমাণ করা যায় তবুও মানুষ ওর বিরুদ্ধে চলে যাবে, ওর জীবন আর কোনোদিনও আগের মতো হবে না। ঠিক তখনই মোহনের ফোনে কল আসে। মোহন জানায় মনির বন্ধু প্রভাকে থানায় নিয়ে এসেছে। থানায় পৌঁছে মুসা জিজ্ঞেস করে, সেই প্রভা কোথায়? এক কনস্টেবল জানায় সে ভয়তে বারবার ওয়াশরুমে যাচ্ছে। প্রভা বের হতেই মুসা জিজ্ঞেস করে, তুই ভয় পাচ্ছিস নাকি? প্রভা বলে, হ্যাঁ স্যার, আসলে আগে কখনো থানায় আসেনি। মুসার সন্দেহ হয় জিজ্ঞেস করে, এত ভয় কেন, তুই কিছু ভুল করেছিস? প্রভা বলে, না না, আমি কিছু করিনি, মনি শুধুমাত্র আমার বন্ধু না, আমার খুব কাছের বন্ধু ছিল, কিন্তু এখন আর নেই। মুসা শান্ত গলায় জিজ্ঞেস করে, তোদের মধ্যে এমন কি হয়েছিল? প্রভা বলে, একদিন মনি আমাকে আর সুন্দরসনকে পদকোট্টায় নিয়ে গিয়েছিল, আমরা যে মেয়েটার প্রেমে পড়েছিলাম সে আর মনির প্রেমিকা একই মেয়ে কিনা সেটা দেখাতেই নিয়ে গিয়েছিল। পথে একটা পুরনো বাড়ির সামনে থেমে আমি এক বৃদ্ধাকে জিজ্ঞেস করেছিলাম, গ্রামের সবাই কোথায় গেছে? বৃদ্ধা বলে, মন্দিরে উৎসব চলছে, সবাই সেখানেই গেছে। কথাটা শুনেই আমরা 3 জন আবারও বাইকে উঠে সোজা মন্দিরে মেলার দিকে রওনা দেই। গল্প চলে আসে অতীতে। 3 বন্ধু মেলার ভিড়ে ঢুকে চারিদিকে
চারিদিকে খোঁজ করছে, কিন্তু প্রভার ভয়ে বুক ধুকপুক করছে। তাই সে বলে, তুই আর সুদর্শন এগিয়ে যা, আমি পেছন থেকে লুকিয়ে আসছি। প্রভা সাহস না পেয়ে সোডার দোকানের পাশে গিয়ে দাঁড়ায়। দূরে তাকাতে ফিস ফিস করে বলে, বাপ রে, সামনেই ওর বাবা দাঁড়িয়েছিল। ভালোই হয়েছে আমি সরে গেছি, না হলে দেখে ফেলতো। ঠিক তখনই মনি প্রভার কাঁধে হাত রেখে বলে, পেছনে তাকা। পেছনে তাকাতেই বেগুনি শাড়ি পরে চুলে ফুল গুজে নীলাবতীকে হেঁটে আসতে দেখা যায়। প্রভা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, এ আমার ভালোবাসার মেয়ে না। নীলাবতীর কাছে এসে মনিকে দেখে ঘাবড়ে নিচু গলায় বলে, তুমি এখানে কেন এসেছো? মনি হাসতে হাসতে বলে, তোমার সঙ্গে কথা বলতে। নীলা চারিদিকে ভয়ে ভয়ে তাকিয়ে বলে, জানো না এখানে কথা বলা যাবে না, একটু পরে মন্দিরের পেছনে আসো। বলেই সেখানে চলে যায়। নীলা মনির সাথে কথা বলছে। পাশেই আরেক গাছের নিচে প্রভার হাত ধরে তার গার্লফ্রেন্ড অপরাধী মুখে বলে, ক্ষমা করে দেওয়া প্রভা, আমি তোমার কাছে একটা কথা লুকিয়েছিলাম। আগে মহেশ নামের একটা ছেলেকে ভালোবাসতাম, সেই আমাকে ওই ফোনটা কিনে দিয়েছিল, কিন্তু পরে সবসময় সন্দেহ করতো, ভিডিও কল করে লোকেশন চাইতো। গত সপ্তাহে তো বাড়িতেও ফোন করে বলল, ভালোবাসিস না তাহলে ফোন কেন নিয়েছিস? তারপর ফোনটা কেড়ে নিয়ে পালিয়ে যায়। আমি ভয় পাচ্ছিলাম, সব বললে তুমিও আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। এই দুই যুগলকে পাহারা দিতে দিতে সুদর্শন বেচারা বিরক্ত হয়ে যায়। এরপর আর কি, দুই জোড়া কাপল বাইকে ঘুরে বেড়ায়, গাছের নিচে বসে গল্প করে, আনন্দে সময় কাটায়। ধীরে ধীরে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। কিছুদিন পর বাড়ির সামনে বাছুরের যত্ন করার সময় মনিকে তার এক বন্ধু কল দেয়। ওপাশ থেকে শ্যাম বলে, তুই তো এতদিন একটা মেসেজও করিসনি। আজকাল আমার গ্রাম পুদুকাট্টাইতে তোকে প্রায় দেখা যাচ্ছে। প্রভা গ্রামের এক মেয়ের ছবি তার প্রোফাইলে দিয়েছে, তাদের মধ্যে কি প্রেম চলছে? মনি হেসে বলে, সবই তো জানিস, কিন্তু আমার মুখ থেকে সব শুনতে চাচ্ছিস তাই না? শ্যাম হঠাৎই সাবধান করে বলে, প্রভাকে বলবি ওই মেয়ের কাছ থেকে দূরে থাকতে, ওই মেয়ে ভালো না। কয়েকদিন পর আবারও বাইকে যেতে যেতে মনি প্রভাকে বোঝানোর চেষ্টা করে বলে, তোর কি মনে হয় না ওই মেয়ে তোকে ব্যবহার করছে? ওর বাবা কাজ করে না, সংসারে টানাটানি অবস্থা। তোর আগে সে অন্য একজনকেও ভালোবাসতো, তাকেও এমন মিষ্টি মিষ্টি কথা বলতো। কথাগুলো শুনেই প্রভা বাইক থামিয়ে চিৎকার করে বলে, তোকে এসব কে বললো? মনি বলে, পুদুকাট্টাইয়ে শ্যাম বলেছে ওই মেয়ে ভালো না। এই কথা শুনেই প্রভা রাগে মনিকে ধাক্কা মেরে ঘুষি বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ধুলোমাখা রাস্তায় মারামারি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত গ্রামের লোকজন এসে তাদেরকে আলাদা করে দেয়। গল্প ফিরে আসে বর্তমানে। প্রভা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেদিনের পর আমাদের বন্ধুত্ব যেন শেষই হয়ে গেল। ধীরে ধীরে কথাবার্তাও বন্ধ হয়ে গেল। মুসা জিজ্ঞেস করে, তোর কি মনে হয় সত্যি কি মনি কারোর প্রাণ নিতে পারে? প্রভা মাথা নিচু করে বলে, কিছু বলতে পারবো না। মুসা জিজ্ঞেস করে, সুন্দরেশ্বর নামের একটা ছেলে ছিল না? প্রভা বলে, হ্যাঁ স্যার, সে এখন চেন্নাই থাকে, 1 বছর আগে চাকরি পেয়ে চলে গেছে। মুসা বলে, তার সঙ্গে কি আর কথা হয় না? প্রভা বলে, না, আগে হতো, চেন্নাই যাওয়ার পর আর হয় না। মুসা গম্ভীর গলায় বলে, আমি তার সঙ্গে দেখা করতে চাই, যখন বলবো ওকে ডেকে আনবি। এদিকে মাদুরাই সেন্ট্রাল জেলে নতুন বন্দীদেরকে আনা হয়। হাতকড়া পরা মনিকেও তাদের সঙ্গে বাস থেকে নামিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়। অফিসার মনিকে দেখেই বলে, একে ব্লক নাম্বার 2-তে নিয়ে যাও, আর সেলে রাখবে, খবরদার সে যেন আবার তার না চিবিয়ে ফেলে। এদিকে এসপি অফিস থেকে বেরিয়ে জিপের দিকে হাঁটতে হাঁটতে মুসা গম্ভীর চিন্তায় বলে, গতকাল জেলে গিয়ে মনির সঙ্গে দেখা করেছি, জানি না কেন ওর কথা বলার ধরন দেখে এক মুহূর্তের জন্য মনে হয়েছে ও নির্দোষ। তবে সে তেমন কিছু বলেনি, তবে ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে। তবুও সঠিকভাবে তদন্ত না হওয়া নিয়ে ওর কোনো চিন্তাই নেই। মনে হচ্ছে যেন ও বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছে। রামার বলে, আমার বিশ্বাস ওই খুন করেছে, যা করেছে তার শাস্তি তো ভুগতেই হবে। কিন্তু মুসার চোখে তখনও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাতে বাসায় ফিরেও মুসার মাথা থেকে সেই কেসের চিন্তা দূর হয় না। তাকে এভাবে হতাশ দেখে সৌমিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে? মুসা বলে, মাদুরাইয়ের সেই কেসে মনি নামের একটা ছেলেকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে সঠিকভাবে তদন্ত হয়নি। গতকাল তার সঙ্গে দেখা করার পর সেই সন্দেহটা আরো বিশ্বাসে বদলে যাচ্ছে। সৌমিয়া জিজ্ঞেস করে, তাহলে এখন কি করবে? মুসা দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি আমি কিছু না করি তাহলে ওর পুরো জীবন জেলে নষ্ট হয়ে যাবে। সৌমিয়া তার কপালে হাত রেখে বলে, তোমার মন যখন বলছে ছেলেটা নির্দোষ হতে পারে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে সঠিক পথ দেখাবে। পরদিন সকালে রাধিকা জরুরি কাজে বের হওয়ার প্রস্তুতি নিতেই তার স্বামী সুকুমার অভিমান করে বলে, আজ তো আমাদের বাইরে যাওয়ার কথা ছিল। রাধিকা বলে, আজ যেতে পারবো না, ফিরে এসে কথা বলবো। সুকুমার প্রচন্ড রেগে তাকিয়ে থাকে। মুসা এসপি অফিসে আসতেই নতুন ফরেন্সিক রিপোর্ট হাতে পায়। রাধিকা স্পিকারে ডক্টর ধনপালকে কল করতেই সে তার ক্ষোভ নিয়ে বলে, প্রথম রিপোর্ট আপনারা যাচাই না করে মিডিয়ায় প্রকাশ করে দিয়েছিলেন, তাই আমি দ্বিতীয় রিপোর্ট নিজে পরীক্ষা করে পাঠিয়েছি, এতে কোনো সন্দেহই নেই। মুসা জিজ্ঞেস করে, ডক্টর আপনি বলছেন নীলা আর ভেনবার ডিএনএ ছাড়াও খুলিতে আরো একজনের ডিএনএ পাওয়া গেছে? ধনপাল বলে, হ্যাঁ। মুসা আবার জিজ্ঞেস করে, আর সেটা মনির না তাই তো? ধনপাল বলে, একদম ঠিক বলেছেন। মুসা বলে, তাহলে কি ওই তৃতীয় ডিএনএটাই আসল খুনির হতে পারে? ধনপাল গম্ভীর গলায় বলে, হ্যাঁ,
একদম তাই হতে পারে। এই উত্তর শুনেই মুসা আর রাধিকা অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে, কারণ এই একটা তথ্য পুরো কেসের রহস্যের মোড়টা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নতুন ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পর রাধিকা আর মুসা বুঝে যায় এই মামলার পেছনে আরো বড় কোনো সত্য লুকিয়ে আছে। রাধিকা বলে তৃতীয় একটা ডিএনএ পাওয়া গেছে মানে মনি নির্দোষ, এমনটা এখনই বলা যাচ্ছে না। কিন্তু মুসা বিষয়টা ভিন্নভাবে দেখে বলে যদি মনি সত্যি নির্দোষ হয় তাহলে এই নতুন ডিএনএ ও নির্দোষ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হতে পারে। কিন্তু কেস তো আগেই ক্লোজ হয়ে গেছে, তাই কেস আবার খুলতে না পারলে এই ডিএনএ কার সেটা জানা যাবে না। রাধিকা গম্ভীর হয়ে বলে আর যদি সেটা জানা না যায় তাহলে হয়তো একজন নির্দোষ মানুষ জেলে পৌঁছবে আর আসল খুনি আজীবন বাইরে ঘুরে বেড়াবে। কথাটা শুনে মুসা সরাসরি কেস রিওপেন করার প্রস্তাব দেয়। রাধিকা জানায় আইজির অনুমতি ছাড়া এটা সম্ভব না, কিন্তু মুসা সব দায় তার কাঁধে নিতে চায়। তখন রাধিকা তাকে থামিয়ে বলে ডিএনএ রিপোর্ট আসার আগে রিপোর্ট প্রকাশ করার ভুলটা আমারও ছিল, তাই অপরাধবোধ আমারও কম নেই। যাই হোক না কেন কেস আবার খুলতেই হবে। আইজির অনুমতি ছাড়া একটা মাত্র পথই আছে, তাই আমার সাথে চলো। রাধিকা মুসাকে নিয়ে তার বাসায় আসে। সেখানে সে জানায় তার স্বামী সুকুমার একজন দক্ষ উকিল। যদি তাকে বিশ্বাস করানো যায় যে মনি নির্দোষ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তাহলে সে অনেক বড় সাহায্য করতে পারবে। কিছুক্ষণ পর সুকুমার নিজেই উপরে ডেকে পাঠায়। রাধিকা আইজির সঙ্গে দেখা করতে বেরিয়ে যায়। সুকুমারও ধৈর্য নিয়ে মুসার সব কথা শুনতে রাজি হয়ে যায়। আইজির অফিসে রাধিকা আইজিকে নতুন ডিএনএ রিপোর্টের কথা জানিয়ে বলে মনির বিরুদ্ধে দেওয়া রায়ের পেছনে অনেক বড় ভুল থাকতে পারে। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই আইজি রেগে স্পষ্ট জানিয়ে দেয় ভুল মামলায় সাজা হয়েছে এমন অনেক কেস নিয়ে ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ চলছে। এখন আবারও সাজা হয়ে যাওয়া একটা কেস খুলতে গেলে পুরো বিভাগই প্রশ্নের মুখে পড়ে যাবে। রাধিকা তার তদন্তের ভুলের কথা বলতে চাইলে আইজি আর কিছুই শুনতে চায় না। আর কোনো উপায় না পেয়ে রাধিকাও চুপচাপ বের হয়ে যায়। সুকুমার মুসাকে বলে মিডিয়া ইতিমধ্যেই মনিকে ভয়ঙ্কর অপরাধী হিসেবে তুলে ধরেছে। এখন যদি কেস আবার খোলা হয় তাহলে সবচেয়ে বড় ধাক্কা খাবে মুসা আর রাধিকা। মুসা শান্তভাবে জানায় ডিপার্টমেন্ট সাহায্য করবে না বলেই তারা তার কাছে এসেছে। সুকুমার বলে যদি সত্যি এই রিস্ক নিতে চাও তাহলে আগে আমাকে বিশ্বাস করাতে হবে যে মনি নির্দোষ। শুধুমাত্র সন্দেহের উপর ভর করে সে কোনো সাহায্য করতে পারবে না। মুসা বাইরে এসে রাধিকাকে সব জানাতেই রাধিকা বলে আইজি মানা করে দিয়েছে। মুসা জানায় সুকুমার এখনো পুরোপুরি বিশ্বাস করেনি, তবে একবার যদি মনির সঙ্গে সরাসরি দেখা করে তাহলে হয়তো তার মত বদলে যাবে। কথার এক পর্যায়ে রাধিকা জানায় তার আর সুকুমারের ভালোবেসেই বিয়ে হয়েছিল। দুজনেই আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু সে সফল হলেও সুকুমার পারেনি। সেই ব্যর্থতার কারণে ধীরে ধীরে তাদের সম্পর্ক অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে। তারপরও সে বিশ্বাস করে সত্যের জন্য লড়াইয়ে সুকুমার তার পাশে দাঁড়াবে। তাই সে মুসাকে দ্রুত মনির সঙ্গে সুকুমারের দেখা করানোর ব্যবস্থা করতে বলে। মুসা বলে আমরা যদি মনির পক্ষে সোশ্যাল মিডিয়া হাইপ তুলি তাহলে কি হবে? তবে নতুন ডিএনএ রিপোর্ট সরাসরি প্রকাশ করা যাবে না, এমন ভাবে তথ্য বাইরে যেতে হবে যেন সবাই নিজেরাই প্রশ্ন তোলে যে মনিকে কি আসলেই ভুল সাজা দেওয়া হয়েছে, ভুল কেসে ফাঁসানো হয়েছে। রাধিকা রাজি তো হয়ে যায়, তবে স্পষ্ট জানিয়ে দেয় এই কাজের সঙ্গে তাদের নাম কোনোভাবেই জড়ানো যাবে না, কারণ পরিচয় প্রকাশ হয়ে গেলে কেস আবার খোলার আগেই সব শেষ হয়ে যাবে। এখান থেকেই শুরু হয় সত্য প্রকাশের নতুন আর এক লড়াই। রাধিকা আর মুসার প্ল্যান মতো খবর পৌঁছে যায় জনপ্রিয় সাংবাদিক পেরুম্বু প্রভাকরের কানে। কোর্ট চত্বরে রামার ইচ্ছা করেই তার সঙ্গে দেখা করে মনির কেসের কথা তোলে। তারপর তার কাজের বিষয়ে মেলা পাম্পটি দিয়ে বলে মনির কেসের তদন্ত ঠিকমতো করাই হয়নি। পুলিশের হাতে এমন প্রমাণ আছে যা মনিকে নির্দোষ প্রমাণ করতে পারে, তবে সেটা জানতে হলে কেস আবারও রিওপেন করতে হবে। কথাটা শুনেই প্রভাকর হতবাক হয়ে যায়। রামার বলে আমি নিজেই তো এই কেসে ছিলাম, মিথ্যা বলে আমার কোনো লাভই নেই। প্রভাকর বুঝে যায় এই খবর সামনে আনলে আবারও পুরো রাজ্য কেঁপে উঠবে। মুসা সুকুমারকে নিয়ে জেলে মনির সঙ্গে দেখা করতে আসে। সুকুমার আগেই বলে দেয় শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে সে কোনো সিদ্ধান্ত নিবে না, তাই মনির মুখ থেকেই সব শুনতে চায়। মনিকে সামনে আনার পর মুসা শান্তভাবেই বলে তুমি নিশ্চয়ই কোনো কারণে এতদিন চুপ ছিলে, কিন্তু তোমার এই নীরবতার জন্য আসল খুনি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। যদি তুমি নির্দোষ হও তাহলে এখনই সত্যিটা বলো। অনেকক্ষণ চুপ থাকার পর মনি জানিয়ে দেয় সে ওই দুইটা মেয়েকে খুন করেনি। তারপর ভাঙা কণ্ঠে বলে আমি কিছু বললেও কেউ বিশ্বাস করতো না। সেদিনই আমার জীবন শেষ হয়ে গেছে, যেদিন আমার বোন আর নীলা মারা গেছে। ওদেরকে একা যেতে দেওয়া আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমাকে যত বড়ই শাস্তি দেওয়া হোক না কেন তাও কম হবে। মুসা তখন তার মায়ের
কথা মনে করিয়ে বলে তোমার মা এখনো তোমার পথ চেয়ে আছে। সুকুমার বলে তোমাকে মুক্ত করতে হলে আসল খুনিকে খুঁজে বের করতেই হবে, আর সেটা সম্ভব হবে তখনই যখন তুমি সব সত্য বলবে। মনি জানায় জাল্লিকাট্টুই ছিল তার পুরো জীবন। প্রতিযোগিতা মানে হাজার হাজার মানুষের উল্লাস, আর তার সাহসের জন্য সবাই তাকে সম্মান করত। মা আর বোন এসব ভয় পেলেও প্রতিবার তার জয়ের অপেক্ষায় থাকতো। বন্ধু প্রভা আর সুন্দরসনও সবসময় তার সঙ্গেই থাকতো। কিন্তু যেদিন প্রভার সঙ্গে তার ঝগড়া হয় সেদিন থেকেই তার সাথে একের পর এক দুর্ঘটনা শুরু হয়। সেই রাতেই নীলা সবার থেকে লুকিয়ে কান্না করতে করতে কল করে জানায় তার ভাই তাকে নির্মম ভাবে মেরেছে, কারণ সে মনি আর তার বিষয়ে জেনে গেছে। মনির কারণে নীলা মার খেয়েছে জানতেই মনি আর সহ্য করতে পারেনি। সেই রাতেই সে নীলাকে তার বাসায় নিয়ে আসে। পরের দিন সকালে নীলার বাবা আর ভাই লোকজন নিয়ে সেখানে চলে আসে। মনি সবার সামনে স্পষ্টভাবে বলে দেয় তারা দুইজন একে অপরকে ভালোবাসে। যদি নীলা নিজে বলে সে ভালোবাসে না তাহলে সে তার জীবন শেষ করে দিবে। কিন্তু নীলা বাবার সামনে অসহায় হয়ে পড়ে। তখন মনি বলে সে নিজে নীলাকে বাসায় পৌঁছে দিবে, না হলে দুদিন পর নিজের বোনের সঙ্গে পাঠিয়ে দিবে। অবাক করা বিষয় হলো ওরা সেই প্রস্তাব মেনে নেয়। মনিও বিশ্বাস করে নীলাকে পাঠিয়ে দেয়। বর্তমান সময়ে গল্প ফিরে আসতেই মনি আফসোস করে বলে ওদের কথায় বিশ্বাস করাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। নীলা কখনো তাকে ছাড়া কোথাও যেত না, অথচ সেদিন একা চলে গেল। সে আজও বুঝতে পারেনি যে নীলা সেদিন একা কেন বের হলো। সেই সময় সেই খালের ধারে বন্ধু সুন্দরেশন আর টিপুর সঙ্গে কথা বলছিল। তার কথাগুলো শুনে সুকুমার আর মুসা দুজনেই বুঝে যায় মনির কণ্ঠে কোনো অভিনয় নেই বা কোনো ভণ্ডামি নেই, বরং এতদিনে জমে থাকা অপরাধ বোধ তাকে ভিতর থেকে শেষ করে দিয়েছে। এদিকে জেল থেকে বের হওয়ার পর সুকুমার মুসাকে বলে মনির প্রত্যেকটা কথাতেই সত্য ছিল, তবুও সে কোনো তাড়াহুড়া করতে চায় না। সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো কেস আরো গভীরভাবে খতিয়ে দেখতে হবে। মুসাও এবার রাজি হয়ে যায়। অপরদিকে পরিকল্পনা সফল হতে শুরু করে। প্রভাকর তার সংবাদ অনুষ্ঠানে জনগণের উদ্দেশ্যে প্রশ্ন তোলে যে মনি কি সত্যিই খুনি, নাকি একজন নির্দোষ মানুষকে বলির পাঠা বানানো হচ্ছে। মুহূর্তেই #JusticeForMoney সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। একই সময়ে সংবাদে বলা হয় বহুল আলোচিত এই মামলায় পুনরায় তদন্ত শুরু হয়েছে। আইজির অফিসে বসে রাধিকা আর আইজি সেই খবরই দেখছিল। শেষ পর্যন্ত জনগণের চাপ আর সিনিয়রদের নির্দেশ আশায় আইজি কেসটা আবারও রাধিকার হাতেই তুলে দেয়। তবে সাবধান করে বলে শুধুমাত্র নতুন ডিএনএ রিপোর্টের উপর ভরসা করে নয়, বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য বের করতে হবে। আর এই গোপন খবর সংবাদ মাধ্যমে পৌঁছালো কিভাবে তারও আলাদা তদন্ত করতে হবে। এখান থেকেই এই মামলাটা আবারও নতুন মোড় নেয়। এদিকে আইজির অনুমতি পাওয়ার পর রাধিকা নিজ হাতে কেস রিওপেনের ফাইল মুসার হাতে দিয়ে দেয়। নামার হাসতে হাসতে বলে পুরো সিস্টেমটাই নড়ে গেছে। মুসা জানায় সুকুমার হাইকোর্টে পুনরায় আপিল করার জন্য রাজি হয়ে গেছে। তখন রাধিকা মুসাকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি শতভাগ নিশ্চিত যে মনি নির্দোষ, আর এই জন্যই আমি এত বড় রিস্ক নিয়েছি। এরপর সে তৃতীয় ডিএনএ নমুনা মিলিয়ে দেখার জন্য তৈরি করা সাসপেক্টের তালিকা চায়। মুসা ইশারা করতেই রামার ক্লিপবোর্ড এগিয়ে দেয়। অপরদিকে থানায় একে একে সকল সাসপেক্ট ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। প্রথমে নীল গন্ধনের মুখের ভেতর থেকে নমুনা নেওয়া হয়। একই সময় আরেক টেবিলে প্রভার ডিএনএ সংগ্রহ করা হয়। সব নমুনা নিয়ে মোহন মুসাকে বলে পরীক্ষার ফল আসুক, তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। এরপর নীলকে ছেড়ে দেওয়া হলেও প্রভাকে থানাতেই আটকে রাখা হয়। ঠিক তখনই মোহনকে দেখে মুসা জানতে চায় যে সুন্দরসনের মায়ের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা। মোহন জানায় তার ফোনে তো কল হচ্ছে, কিন্তু কেউ কল রিসিভ করছে না। তখন মুসা আর অপেক্ষা না করে নিজেই সুন্দরসনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। অপরদিকে সুন্দরসনের বাড়িতে পৌঁছে মুসা দেখে দরজায় তালা ঝুলছে। পাশের এক প্রতিবেশী জানায় আগের রাতেই মা আর ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। কথাটা শুনেই মুসার সন্দেহ আরো বেড়ে যায়। সিসিটিভি কন্ট্রোল রুমে গিয়ে বাস স্ট্যান্ডের ফুটেজ দেখতে শুরু করে। রাধিকাকে কল করে সব জানাতেই সে ওই মহিলার নম্বর ট্র্যাক করতে বলে এবং গ্রামে আরো পুলিশ পাঠানোর নির্দেশ দেয়। কিছুক্ষণ পর ফুটেজে দেখা যায় সুন্দরসনের মা একটা লোকের হাত ধরে বাসে উঠছে। মুহূর্তেই মুসা বুঝে যায় তারা চেন্নাইয়ের দিকে পালিয়েছে। সে রামার আর মোহনকে দ্রুত সেখানে যেতে বলে। এদিকে চেন্নাইয়ের কিলামবক্কম বাস টার্মিনালে পৌঁছেই শুরু হয় ধাওয়া। মোবাইলের লোকেশন হঠাৎ বন্ধ হয়ে গেল মুসা জানায় তারা এখন ওখানেই আছে। ঠিক তখনই রামারের চোখে পড়ে চলন্ত সেই বাস। এক মুহূর্ত দেরি না করে সে আর মোহন দৌড়ে গিয়ে বাসে লাফিয়ে ওঠে। ভেতরে গিয়ে দেখে সুন্দরসন আর তার মা নিশ্চিন্তে বসে আছে। রামার সঙ্গে সঙ্গে সুন্দরসনকে ধরে ফেলে আর মুসাকে কল করে জানিয়ে দেয় দুজনকেই ধরা হয়েছে। থানায় নিয়ে আসার পর সুন্দরসন চুপচাপ বসে থাকে, কিন্তু তার মা কান্নায় ভেঙে পড়ে। সে কান্না করতে
করতে করতে বলে তার ছেলে খুবই সহজ সরল, তাই তাকে যেন কিছু জিজ্ঞেস না করা হয়, যা জানার সব তাকেই জিজ্ঞেস করা হোক। তারপর জানায় সুন্দরেশন মনে মনে ভেনবাকে ভালোবাসতো। মেয়েটা হারিয়ে যাওয়ার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে, তাই ছেলেকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাচ্ছিল। আবারও পুরনো ঘটনার কথা উঠলে সে আগের মতোই ভেঙে পড়বে, এই ভয় পেয়েই মা তাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। মায়ের অসহায় কান্না শুনে রামারও স্তব্ধ হয়ে যায়। এদিকে পুরো ঘটনা নীরবে দেখছিল মুসা। বাইরে এসে সে রামারকে বলে সুন্দরেশনের ডিএনএ নমুনাও পরীক্ষার জন্য পাঠাতে হবে। রামার অবাক হলেও মুসার শান্ত গলায় বলে তারও মনে হচ্ছে মা সত্যিই বলছে, কিন্তু একতরফা ভালোবাসা মানুষকে এমন সব কাজ করায় যা প্রতিশোধও পারে না, তাই কোনো সম্ভাবনায় বাদ দেওয়া যাবে না। এই কথার মধ্যে দিয়ে তদন্ত আরো জটিল আর রহস্যময় মোড়ে এগিয়ে যায়। গল্প চলে আসে অতীতে। নির্জন পাহাড়ি ঝর্ণার ধারে সুন্দরেশন লেক থেকে সরাসরি মুখ দিয়ে পানি খেতেই ভেনবা হেসে বলে এভাবে কেউ পানি পান করে? একেবারে গাধা। সুন্দরেশন মজা করে বলে তাহলে তুমিও গাধি। নিজের হবু স্বামীকে কেউ গাধা বলে নাকি? ভেনবা সাথে সাথেই বলে এত সম্মান করার ইচ্ছা আমাকে নেই, আমাকে বিয়ে করতে চাইলে সেই আশা বাদ দাও। সুন্দরেশন বলে সম্মান না দাও অন্তত একটা কিস তো চাইতেই পারি। ভেনবা লজ্জা পেয়ে তাকে সরিয়ে দেয়, কেউ দেখে ফেললে কি হবে? সুন্দরেশন বলে এখানে কেউ আসবে না, এই জায়গার কথা শুধুমাত্র আমি আর প্রভা জানি, আর তার সঙ্গে ঝগড়া হয়েছে তাই সে আর আজ আসবে না। তখনই ভেনবা হঠাৎ দূরে তাকিয়ে বলে তাহলে ওটাকে? সুন্দরেশন পেছনে তাকাতেই ভেনবা হেসে গুড়িয়ে পড়ে। গল্প চলে আসে বর্তমানে। সেই লেকের ধারে বসেই প্রভা সেই স্মৃতিগুলো মনে করছিল। পাশে এসে সুন্দরেশন বসতেই প্রভা বলে তুই কখনো বলিসনি যে ভেনবাকে এত ভালোবাসিস? মনি কি জানতো? সুন্দরেশন চুপ করে থাকে। সুন্দরেশন বলে সেদিন ঝগড়ার পর তুই ওকে কিছু বলিসনি? উত্তর না দিয়ে প্রভা পানির দিকেই তাকিয়ে থাকে। একদিন স্কুল ছুটির পর পূর্ণি আর ভেনবা বাড়ি ফিরছিল। তাদের পেছনে পেছনে ধীরে ধীরে সাইকেল চালিয়ে আসছিল সুন্দরেশন। পূর্ণি মজা করে বলে দেখ মনি ভাইয়ের বন্ধু তোকে ফলো করছে, তোর ভাই কি ওকে পাঠিয়েছে? ভেনবা বিরক্ত হয়ে বলে আমাকে কেন জিজ্ঞেস করছিস? আমি কি করে জানবো? ভেনবা ভয় পেয়ে বলে আজ আমার সঙ্গে বাড়ি চল। পূর্ণি বলে ওকে ভয় পাচ্ছিস বলে কি আমাকে সাথে নিতে যাচ্ছিস তাই না? কথাগুলো মনে করার সময় পূর্ণির বাবা তাকে ডেকে বলে ওই রাস্তা দিয়ে যেতে হয়। পূর্ণি হ্যাঁ বলতেই তার বাবা মোটরসাইকেল নিয়ে মনিদের বাসায় পৌঁছায়। সেখানে পঞ্চবর্ণম তাদেরকে ভেতরে বসায়। পূর্ণির বাবা মনির খোঁজ নিতেই পঞ্চবর্ণম বলে যে পুলিশ অফিসার কেসটা দেখছে সে বিশ্বাস করে মনি নির্দোষ। একজন উকিলও ঠিক করেছি, আবার নতুন করে মামলাটা খোলা হবে। পূর্ণির বাবা বলে পূর্ণিও সবসময় বলতো মনি এমন কাজ করতে পারে না। বাবা পূর্ণির বিয়ের নিমন্ত্রণ জানাতেই পঞ্চবর্ণম দেয়ালে ঝোলানো মনি আর ভেনবা ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে মেয়েরা বড় হয়ে গেলে বাবা মায়ের শান্তি থাকে না। পূর্ণির বাবাও সম্মতি দিয়ে বলে বিয়ের পরও পড়াশোনা করা যাবে, অন্তত মনটা তো শান্ত থাকবে। এদিকে বিদায়ের সময় পূর্ণি বলে কাকি ভেনবার একটা জামা দেওয়া যাবে, স্মৃতি হিসাবে রাখতে চাই। পঞ্চবর্ণম তাকে ঘরের ভেতরে নিয়ে পুরনো একটা ট্রাঙ্ক নামিয়ে দেয়। ট্রাঙ্ক খুলতেই ভেনবার যত্ন করে রাখা জামাগুলো চোখে পড়ে। পূর্ণি একটা জামা বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। মুসা সৌমিয়াকে নিয়ে হাসপাতালে আসলে তখনই রাধিকা কল করে জানায় চেন্নাই থেকে ডিএনএ রিপোর্ট এসে গেছে, কিন্তু আমরা যে 3টা নমুনা পাঠিয়েছিলাম একটা ডিএনএ এর সঙ্গেও মেলেনি। খবরটা শুনে মুসা হতাশ হয়ে গেলে রাধিকা জানায় সুকুমারনকে কনফারেন্স কল দিচ্ছি, ও কি বলে ভালো করে শোনো। সুকুমার জানায় আসল খুনিকে খুঁজে পাওয়া আমার লক্ষ্য নয়, আমি শুধুমাত্র সেই প্রমাণ চাই যা মনিকে নির্দোষ প্রমাণ করবে। মুসা বলে সবচেয়ে বড় সমস্যা হলো খুনের সঠিক জায়গা আর সময় এখনো অজানা, এই কারণে তদন্ত এগোচ্ছে না। কথা শেষ হতেই সুকুমার কল কেটে দেয়। রাধিকা সুকুমারের সাথে দেখা করতে এসে জিজ্ঞেস করে বলো কি বলতে ডেকেছো? সুকুমার বলে তেমন কিছু না, অনেকদিন ধরে শুধুমাত্র লড়াই করছি, ভাবলাম একটু সময় বদলাই। সত্যি বলতে আজ ইউনিফর্মে তোমাকে খুব সুন্দর লাগছে। কথাটা শুনেই রাধিকা লজ্জা পেয়ে বলে এসব বন্ধ করো তো। এদিকে থানার বাইরে রামার চাওয়ালা ছেলে দিলীপকে ডেকে তার স্মার্টফোন দেখে অবাক হয়ে বলে একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও বানানো শুরু কর, অচিরার গপ্পসপ্প আজে বাজে ভিডিও বানিয়ে কত টাকা আয় করছে। দিলীপ অবাক হয়ে বলে এসব আমি কিভাবে করব? রামার হেসে বলে আগে শুরু কর, বাকিটা পরে শিখে যাবি। ঠিক তখনই পাশের চায়ের দোকানের সামনে এক অদ্ভুত ঘটনা ঘটে। একটা কুকুর খালের দিকে দৌড়ে গিয়ে কিছু একটা মুখে করে নিয়ে ফিরে আসে। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে কুকুরটার মুখে মানুষের কাটা একটা হাত। মুহূর্তে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর এই তদন্ত যেন আবারও এক নতুন রহস্যের দরজা খুলে দেয়। এদিকে নীলার বাবা থানায় মুসার সাথে দেখা করতে আসে। সে মুসাকে বলে শুনলাম আমার ছেলের ডিএনএ রিপোর্ট নেগেটিভ এসেছে, তাই ভাবলাম এবার এসে আপনার সাথেই কথা বলি। আপনি কেস আবারও খুলেছেন, সেটা আপনার অধিকার, কিন্তু আমাদের পরিবারের উপরে কি ঝড় বয়ে যাচ্ছে সেটাও একবার ভাবুন। প্রতিদিন নিউজে আর ইন্টারনেটে লেখা হচ্ছে নিজের মেয়েকে নাকি আমি অনার কিলিং করেছি। মেয়ে হারানোর শোকই তো শেষ হয়নি, তার উপর সবাই আমাদেরকে খুনি বানিয়ে দিয়েছে। মুসা জিজ্ঞেস করে তাহলে আপনি কি চাচ্ছেন? নীলার বাবা বলে যত দ্রুত সম্ভব আসল খুনিকে ধরুন, তাহলে এই অপবাদ শেষ হবে। দরকার হলে আমি সব রকমের সাহায্য করব। কিন্তু মুসা বলে এখন কোনো সাহায্যের দরকার নেই, প্রয়োজন হলে
অবশ্যই বলবো। নীলার বাবা চলে যাওয়ার পর মুসা রামারকে জিজ্ঞেস করে নীলার বাবা জানলো কিভাবে যে ওর ছেলে নীলকণ্ঠনের ডিএনএ রিপোর্ট নেগেটিভ এসেছে। রামারও কোনো উত্তর দিতে পারে না। ঠিক তখনই অফিসার এসে জানায় কন্যাকুমারীর এসআই বিবেক তিরুনেভেলিতে এমন একটা তথ্য পেয়েছে যার সঙ্গে এই কেসের সরাসরি সম্পর্ক আছে। সেখানে গিয়ে ইন্সপেক্টর আয়ুং এর সঙ্গে দেখা করতে হবে। খবরটা শুনেই মুসা আর দেরি না করে তিরুনেলভেলি থানায় রওনা দেয়। তিরুনেলভেলি থানায় পৌঁছেই মুসা জানতে পারে সেখানেও ভয়ঙ্কর একটা খুনে তদন্ত চলছে। আয়ুলিং তাকে মর্গে নিয়ে গিয়ে বিকৃত লাশটা দেখায়। খুনির আঘাতে লাশের মুখ পুরো থেতলে গেছে আর একটা হাত কাটা। মুসা লাশ দেখে জিজ্ঞেস করে খুনটা কবে হয়েছে। আয়ুলিং বলে প্রায় 2 সপ্তাহ আগে। পরিচয় পাওয়া গেলে সঠিক সময় এখনো জানা যায়নি। মুসা জানতে চায় এত নির্মম ভাবে কি দিয়ে আঘাত করা হয়েছে। আয়ুলিং বলে ভারী পাথর দিয়ে, কিন্তু সেই পাথরটা ঘটনাস্থলে পাওয়া যায়নি। তখন মুসা খুলির এক্সরে আর কাটা হাতের এক্সরে দেখতে চায়। অপরদিকে দুজন ঘটনাস্থলে এসে আশেপাশে ঘুরে দেখতে শুরু করে। আয়ুলিং বলে কুকুরটা কিছুটা দূরে চায়ের দোকানের সামনে মানুষের হাত মুখে করে নিয়ে পালিয়েছিল। মুসা চারপাশ ভালো করে দেখে অনুমান করে বলে যেমন আঘাত করা হয়েছে মনে হচ্ছে পাথরের ওজন 20 থেকে 30 কেজি তো হবেই। এত বড় পাথর নিশ্চয়ই কেউ দূর থেকে এনে মারবে না, নিশ্চয়ই আশেপাশেই আছে। আপনি কয়েকজন কনস্টেবল এনে পুরো এলাকার সার্চ করান। পুলিশের টিম পুরো এলাকার সার্চ করতে শুরু করে। কিছুক্ষণ পর এক অফিসার চিৎকার করে ওঠে ঘাসের ভেতরে থেকে রক্তমাখা বিশাল একটা পাথর পাওয়া গেছে। পাথরটা দেখেই মুসা বলে এটা দিয়েই খুন করা হয়েছে। আশেপাশে আরো ভালো করে খোঁজো, হয়তো আরো গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যাবে। সন্ধ্যায় রাধিকার বাংলো এসে মুসা এক্সরে প্লেটগুলো রেখে বলে কার খুন হয়েছে তা জানা যায়নি, তবে হাতের এক্সরে দেখে বোঝা গেছে হাতে একটা সার্জারি হয়েছিল। সার্জারিতে যে প্লেট নম্বর লাগানো ছিল তার নম্বর দেখে ভিকটিমের নাম ঠিকানা বের করা যাবে। শুধুমাত্র তাই নয়, দুটো লাশই হাইওয়ের কাছে পাওয়া গেছে। দুটোরই হাত কাটা আর দুটোই ড্রেনে ফেলা হয়েছিল। আমার মনে হচ্ছে একই খুনি দুটো খুন করেছে। রাধিকা বলে কিন্তু সামান্য এই কারণে আমরা বলতে পারি না যে দুইটা কেসই একই রকম। রক্তমাখা পাথর দেখিয়ে মুসা বলে সেই কারণে যদি এই পাথর থেকে তৃতীয় ডিএনএর সাথে ম্যাচ হয়ে যায় তাহলে মনির নির্দোষ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ মিলতে পারে। কিন্তু রাধিকা আপত্তি করে বলে শুধুমাত্র মার্ডারের মোটিভ থাকলেই আদালত নতুন ডিএনএ পরীক্ষার অনুমতি দিবে না। মুসা বলে অনেক সময় খুনি আর ভিকটিমের মধ্যে কোনো সম্পর্কই থাকে না। আমার মনে হচ্ছে এখানেও তেমন কিছুই হয়েছে। যদি এই দুই কেসের মধ্যে সংযোগ পাওয়া যায় তাহলে শুধুমাত্র মনির নয় আরো অনেক অমীমাংসিত কেসের সমাধান হতে পারে। রাতে রাধিকা সুকুমারকে বলে আমার মনে হয় আমাদের মুসার উপর বিশ্বাস করা উচিত। সুকুমার বলে কোর্ট এত সহজে ডিএনএ পরীক্ষার অনুমতি দিবে না, আর তুমি মুসার জন্য এত বড় ঝুঁকি কেন নিচ্ছ? রাধিকা বলে এই কেসটা আমার কাছেও এখন ব্যক্তিগত হয়ে গেছে। এই কেসই আমাদের দুজনকে আবারও কাছাকাছি এনেছে। মুসা যেভাবে মনিকে বাঁচানোর চেষ্টা করছে আমি সেটা শেষ পর্যন্ত দেখতে চাই। প্লিজ যেভাবেই হোক কোর্টের অর্ডার এনে দাও। সুকুমার বলে চেষ্টা করব, তবে শিওর বলতে পারছি না। পরের সকালে রাধিকা মুসাকে কল করে জানায় আগে হাইওয়েতে অজ্ঞাত লাশটার পরিচয় বের করো। এদিকে রামার খোঁজ নিয়ে জানতে পারে মৃত মেয়েটার নাম দেবকি, সে পেশায় নার্স। তার হাতে বসানো সার্জারি প্লেটের সিরিয়াল নম্বর থেকে পরিচয় নিশ্চিত করা গেছে। দেবকির স্বামীর সাথে দেখা করলে তার স্বামী জানায় আমি একদিন নিজের চোখে দেবকিকে এক ছেলের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে বাইকে যেতে দেখেছিলাম, কিন্তু জিজ্ঞেস করলেও দেবকি বিষয়টা এড়িয়ে যায়। গাড়িতে ফেরার সময় রামার বলে মেয়েটার স্বামীর যে চেহারা তাতে ওদের সংসার এমনিতেও টিকতো না। মুসা বলে দুজন মানুষের চেহারা নিয়ে বিচার করা যায় না। অপরদিকে সুকুমার কোর্টে এসে বিচারকের সামনে ডিএনএ পরীক্ষার আবেদন করতেই বিচারক বলে আবেদন আগেই খারিজ করা হয়েছে। সুকুমার বোঝানোর চেষ্টা করে যে অন্য একটা খুনের সঙ্গে এই কেসের মিল পাওয়া গেছে, কিন্তু বিচারক বলে কোনো নির্দিষ্ট সাসপেক্ট নেই, শুধুমাত্র অনুমানের ভিত্তিতে আমি ডিএনএ পরীক্ষার অনুমতি দিতে পারবো না। এভাবে ক্ষমতার অপব্যবহারও হতে পারে। আদালতের ক্যান্টিনে বসে সুকুমার মুসাকে বলে কোর্ট থেকে অনুমতি পাওয়া যায়নি। দেবকির কেসে কোনো অগ্রগতি হয়েছে? মুসা বলে না। মনির কেসে 600 ঘন্টারও বেশি সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। 60 জনের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবুও কোনো সূত্র মেলেনি, তবুও কোনো সূত্র পাওয়া যায়নি। যদি ডিএনএ ম্যাচ করতো তাহলে তদন্ত অনেক সহজ হয়ে যেত। সুকুমার বলে আমি আবারও চেষ্টা করব, তবে ঝামেলা হলে তোমার চাকরিও যেতে পারে। কিন্তু মুসা বলে আমার চাকরি কোনো নির্দোষ মানুষের জীবনের চেয়ে বড় না, আপনি যেভাবে হোক কোর্টের অনুমতি এনে দিন। অপরদিকে প্রভা তার প্রেমিকার সামনে তীব্র অপরাধ বোধে ভেঙে পড়ে। সে বলে মনির জীবনটা আমিই নষ্ট করে দিলাম, সেদিন কথা বললেই সব ঝামেলা মিটে যেত। মনির কাছ থেকে আমার শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর জানতে হবে, কিন্তু কি জানতে হবে সেটা প্রভা বলে না। প্রভা মনির সাথে জেলে দেখা করতে আসে। এদিকে চেন্নাইয়ের ডিএনএ ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়। গবেষক জানায় পাথরে যে ডিএনএ পাওয়া গেছে তার সঙ্গে তৃতীয় ডিএনএ মিলালে তার রিপোর্ট পেতে 1.5 দিন লেগে যাবে। মুসা
মুসা আর রামার হাসপাতালের বাইরে গাড়িতেই অপেক্ষা করতে থাকে। 2 দিন পর রিপোর্ট আসলে ডক্টরের কাছ থেকে সব শুনে মুসা রাধিকাকে জানায়, ম্যাডাম, 2টো ডিএনএ ম্যাচ করে গেছে। খবরটা শুনে রাধিকা স্তব্ধ হয়ে যায়। ডক্টর ধনপাল ফোন দিয়ে জানায়, জাতীয় ডিএনএ ডেটাবেসে খুঁজে দেখেছি এই একই ডিএনএ আরো 4টি খুন এবং 2টা ডাকাতি কেসের সঙ্গে হুবহু মিলে গেছে। কথাটা শুনে রাধিকা বুঝে যায় এই খুনি সাধারণ কেউ না, বরং এক সাইকো সিরিয়াল কিলার, এবং সেই সাথে সে একজন ভয়ঙ্কর ডাকাত। একটা ফার্মা কোম্পানির ক্যান্টিনে হঠাৎ বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। সুপারভাইজার পূর্ণস্বামীর সঙ্গে শ্রমিক গুন্নুলালের ভয়ঙ্কর মারামারি বেঁধে যায়। সবাই দুজনকে থামানোর চেষ্টা করলে পূর্ণস্বামী চিৎকার করে বলে, ছাড়ো আমাকে, আজই ওকে মেরে ফেলবো। খবর পেয়ে ম্যানেজার দ্রুত সেখানে আসতেই পূর্ণস্বামী অভিযোগ জানায়, গুন্নুলাল নিয়ম ভেঙে সময়ের আগে লাঞ্চে যায়। কাজে ফিরতে বলায় ছুরি নিয়ে তেড়ে এসেছিল। ওকে ফ্যাক্টরি থেকে বের না করলে আমি শ্রমিকদের নিয়ে হরতাল শুরু করে দিব। কিন্তু ম্যানেজার ফুটেজ আগেই দেখে এসেছে। সে বলে, ক্যামেরায় পরিষ্কার দেখা গেছে তুই আগে ওর মাথায় আঘাত করেছিস, তারপর জোর করে কাজে পাঠাতে চেয়েছিস। গুন্নুলাল দুপুর 2টা থেকে কাজ শুরু করেও সবার চেয়ে বেশি প্রোডাকশন দেয়, তাই শুধুমাত্র ওকে টার্গেট করার কোনো মানে নেই। কাজ শেষে শ্রমিকরা ফ্যাক্টরির ভ্যানে বাড়ি ফিরছিল। গুন্নু ভ্যানে উঠে মেয়ের পাশে বসে। ড্রাইভার বলে, এখানে না, ও পাশে বসো। গুন্নু মেয়েটার সামনে বসে তার দিকেই তাকিয়ে থাকে। মেয়েটা অস্বস্তিতে তার জামা কাপড় ঠিক করে নেয়। গুন্নু এক নজরে তার দিকেই তাকিয়ে থাকে। এদিকে তদন্তে নতুন মোড় নেওয়ায় রাধিকা আর মুসা আইজির কাছে গেলে আইজি রেগে বলে, যে কেসে রায় হয়ে গেছে সেটাই আবার খুলে এখন সব পুরনো খুনের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। তোমরা কি সিরিয়াল কিলারের গল্প বানিয়ে আমাকে বিশ্বাস করাতে চাচ্ছ? রাধিকা বলে, এটা গল্প নয়, 6টা আলাদা ক্রাইম স্পট থেকে একই ডিএনএ পাওয়া গেছে, তাই আমাদের বিশ্বাস সবগুলো খুনের পেছনে একই খুনি আছে। আইজি রেগে তাদেরকে বের হয়ে যেতে বলে। মুসা বলে, কোর্ট ইতিমধ্যেই মনির কেস রিওপেনের নির্দেশ দিয়ে দিয়েছে, তাই আইজি অনিচ্ছা সত্ত্বেও তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও কঠোরভাবে বলে নতুন কোনো টিম দেওয়া হবে না, আর তদন্তের একটা তথ্যও যেন বাইরে না যায়। আইজির অফিস থেকে বের হয়ে রাধিকা বলে, শুধুমাত্র 2 জন মিলে এত বড় তদন্ত শেষ করা সম্ভব না, আরো দক্ষ লোক দরকার। মুসা বলে, রামার, মোহন কুমার আর মারিকে নিলেই বাকিটা সে সামলাতে পারবে। এদিকে পদ্মাথুর থানার বাইরে মোহন তার ইউটিউব ভিডিও বানাতে ব্যস্ত। চাওয়ালা ছেলে দিলীপ ক্যামেরা ধরতেই মোহন থামিয়ে বলে, ভাইয়া নয়, স্যার বলবি, তাহলে এই ভিডিওতে ভাব বাড়বে। ভিডিও শুরু করতেই সে বলে, মারুকাথান মনির কেসের সঙ্গে এক সিরিয়াল কিলারের খোঁজ পাওয়া গেছে, আর সেই সূত্র আমরাই খুঁজে পেয়েছি। অপরদিকে জেলে মায়ের সঙ্গে দেখা করে মনি। মা জানায়, ক্যান্টিনে তার জন্য 700 টাকা জমা দিয়েছি, কিন্তু মনি বলে আগের টাকাও তারা দেয়নি, এবারও খেয়ে ফেলবে। তারপর মায়ের কাছে কারির খবর জানতে চায়। মা জানায়, একজন লোক কারিকে কিনতে চায়। কথাটা শুনেই মনি বলে, কাউকে বিক্রি করবি না, কারি আমার বাঁচার শেষ ভরসা। রাম আর মুসাকে কল করে জানায়, একটা ভিডিও পাঠিয়েছি, জলদি দেখো। সব শোনার পর সে দ্রুত থানায় গিয়ে বুঝতে পারে মোহনের একটা বোকামি পুরো তদন্তকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। অফিসাররা রাগে মোহনকে ধমকাচ্ছে। ভিডিও ডিলিট করে দিলেও ততক্ষণে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। রাধিকার কল আসতেই মুসা মোহনের দিকে তাকিয়ে বলে, তোর এই ভুলের জন্য যদি এই কেসটা আমার হাত থেকে চলে যায় আর মনির সারা জীবন জেলে পচে, তাহলে সেই পাপ তোর ঘাড়েই থাকবে। মুসা খেয়াল করে চায়ের দোকানের ছেলে দিলীপের বদলে নতুন একজন এসেছে। রামাল জানায়, দিলীপকে দেখলে মুসা রেগে যাবে, এই জন্যই অন্য ছেলেকে ডাকা হয়েছিল। মুসা রেগে বলে, ভুল করেছো তোমরা, আর সাজা পাবে ওই ছেলে। কাল থেকে দিলীপকে আবারও আসতে বলবি। রাধিকা, মুসা আর রামাল কমিশনারের অফিসে যাওয়ার পথে মুসার সব দোষ নিজের কাছে নিতে চাইলেই রাধিকা বলে, যা হওয়ার হয়ে গেছে, তুমি চুপ থাকো, বাকিটা আমি সামনে নিব। অফিসে ঢুকতেই আইজিপি রেগে বলে, এখনো সিরিয়াল কিলারের কোনো প্রমাণ নেই, অথচ খবর বাইরে চলে গেছে। উপর মহলকে আমরা এখন কি বলবো? তোমরা দুজন ট্রান্সফারের জন্য রেডি হয়ে যাও। ঠিক তখনই কমিশনার এসে মুসাকে সব ঘটনা বলতে বলে। মুসা জানায়, মনির কেসে পাওয়া 3য় ডিএনএ পরীক্ষা করতে গিয়েই তারা দেখতে পেয়েছে 2022 থেকে 2025 সালের মধ্যে 5টা আলাদা জেলার একাধিক খুনের ঘটনাতেও একই ডিএনএ ম্যাচ হয়েছে। নিহতদের মধ্যে একে অপরের সাথে কোনো সম্পর্ক ছিল না, তাই আমরা নিশ্চিত যে একজন সিরিয়াল কিলার বিভিন্ন জায়গায় একই কায়দায় খুন করে বেড়াচ্ছে। কমিশনার জানতে চায়, অন্য জেলার ডিএনএ তথ্য সে কিভাবে পেল? মুসা হেসে বলে, ভাগ্য ভালো ছিল। কমিশনার বলে, বড় টিম গঠন করো, তোমরা ইনভেস্টিগেশনের প্রয়োজনে যা যা দরকার সব রকমের সাপোর্ট পাবে। এদিকে সেই রাতেই থানার পুরনো স্টোর রুম পরিষ্কার করে নতুন আইটি ওয়্যার রুম বানানো শুরু হয়। পরের দিন সকালেই নতুন অফিসাররা যোগ দেয়। মুসা একে একে সবার সঙ্গে রাধিকার পরিচয় করিয়ে দেয়। নতুন টিমকে ব্রিফ করতে গিয়ে রাধিকা বোর্ডে টাঙানো 6 জন ভিকটিমের ছবি দেখিয়ে বলে, এদের সবাইকে একই মানুষ খুন করেছে, তাই প্রত্যেকটা পুরনো কেস নতুন করে খুঁটিয়ে দেখতে হবে। পুরনো তদন্তকারীরা নিজেদের কেসের ডিটেলস বলতে থাকে। পুরো টিম পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নতুন করে তদন্তে নেমে পড়ে। দিন রাত এক করে তারা সব ফাইল আর সিসিটিভি ফুটেজ ঘাটতে থাকে। দুপুরে খাওয়ার সময় রাম আর মোহনের জন্য ক্ষমা চাইলে মুসা বলে, ওকে টিমে আবারও যোগ দিতে
খুঁজতে বলো। মোহনকে ডাকতেই সে চুপচাপ তার কাজে লেগে পড়ে। একজন জানায় 2 মাসের ফুটেজ দেখেও তারা কোনো সূত্র পায়নি। মুসা জেলে গিয়ে মনির সঙ্গে দেখা করে। মনি জানতে চায় তাহলে কি সত্যি কোনো সিরিয়াল কিলার এসব করেছে। মুসা বলে হ্যাঁ, কিন্তু নীলা আর ভেনবা তোমাকে ছাড়া একা কেন বের হয়েছিল সেই প্রশ্নের উত্তরই হয়তো পুরো রহস্য লুকিয়ে আছে। মনিও অবাক হয়ে বলে আমিও এই একই উত্তর খুঁজছি। ওদের তো আমার সঙ্গেই আজাগর মন্দির যাওয়ার কথা ছিল, হঠাৎ 2 জন আমাকে না নিয়ে কেন বের হলো। মুসা বুঝতে পারে এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো খুনির ফাঁদে ফেলার কৌশল জানা যাবে। জেল থেকে বের হয়ে সুকুমারানকে কল করে বলে বারবার টিম বদলানোতে তদন্ত কচ্ছপের গতিতে চলছে, মনির জামিন হওয়ার কোনো সম্ভাবনা আছে। সুকুমার বলে আমিও ওর জামিনের চেষ্টা করছি। এদিকে মিটিং এ আইজি জানায় এই সিরিয়াল কিলার কোনো পরিচিত ক্যাটাগরির নয়। রাধিকা রিপোর্ট দেখিয়ে বলে তাদের টিম সারা দিন রাত কাজ করছে, 4000 ঘন্টার ফুটেজ ঘেটে দেখেছে, তবুও সন্দেহজনক কাউকে খুঁজে পাওয়া যায়নি। মুসা জানায় প্রত্যেকটা কেসের আলাদা ক্লু মেলেনি। সিনিয়র অফিসার বলে যদি একজনই এসব করে থাকে তাহলে খুনি অনেক চালাক, তাই পাল্লাকার্ডের অবসরপ্রাপ্ত সাসপেক্ট প্রোফাইলিং বিশেষজ্ঞ আছে, তোমরা তার সাথে দেখা করে কেসের বিস্তারিত জানাও। প্রতিদিনের মতো কারখানা ছুটি হলে আজও গুন্নু সেই মেয়েটার পাশে বসে। গাড়ি থেকে নামতেই সেই মেয়েটাকে ফলো করতে শুরু করে, কিন্তু আজ সে একা না, তার সাথে আরো 3টা ছেলে আছে। বেশ কিছুদূর যাওয়ার পর তারা কারখানার সুপারভাইজারকে দেখে থেমে যায়। অপরদিকে একটা সংবাদপত্র অফিসে সম্পাদক খবরের কাগজ দেখে প্রচন্ড রেগে যায়। পুলিশ নাকি মনির কেসে সিরিয়াল কিলার খুঁজছে। এমন খবর কে ছাপিয়েছে জানতে চাইলে ম্যানেজার জানায় নতুন ইন্টার্ন ঐশ্বর্য খবরটা লিখেছে। সম্পাদক রেগে বলে এই খবর প্রথম পাতায় ছাপো, এমন ভাবে ছাপো যেন পুরো শহর জুড়ে তোলপাড় পড়ে যায়। পুলিশকে ভিলেন আর সিরিয়াল কিলারকে হিরো বানিয়ে দাও। অপরদিকে ওয়্যার রুমে ঢুকেই মুসা সবাইকে নির্দেশ দেয় ডিএনএ প্রোফাইল থেকে তৈরি কম্পিউটার স্কেচ সব থানায় পাঠিয়ে দাও। জেলের বন্দীদের সাথেও মিলিয়ে দেখো, আশেপাশে সব জেলার লোকদেরকে সেই স্কেচ দেখাও, কেউ একে একবার দেখে থাকলে সাথে সাথেই যেন আমাদেরকে ইনফর্ম করে। মনি জামিনে ছাড়া পেয়ে মুসাকে ফোনে জানায় এই উপকার সে কোনোদিনও ভুলবে না। তখনই ওয়্যার রুমে কম্পিউটার স্ক্রিনে ডিএনএ প্রোফাইল দিয়ে বানানো সাসপেক্টের একটা স্কেচ ভেসে ওঠে। অপরদিকে লালগুড়ির একটা ইট ভাটা থেকে আগুনে পোড়া লাশ উদ্ধারের খবর আসে। ভাটার মালিক জানায় কেউ খুন করে রেখে গেছে। ভাটায় আগুন জ্বালাতেই লাশের পোড়া গন্ধে আমরা বিষয়টা বুঝতে পেরে পুলিশকে খবর দেই। এদিকে সৌমিয়ার মা বাবা মুসার বাড়িতে আসে। সৌমিয়া ভাবে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাই কান্না করতে করতে কাপড় গোছাতে শুরু করে দেয়। মুসা তার হাত ধরে বলে পাগল নাকি, তোমার দেখাশোনার জন্য এদেরকে ডেকেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য না। এই কথা শুনে সৌমিয়ার মুখে আবারও হাসি ফিরে আসে। তখনই মুসার ফোনে ভয়েস মেসেজ আসে, যেটা শুনতেই সে সাথে সাথেই ত্রিচি থানায় আসে। সেখানে ইন্সপেক্টর তাকে হাসপাতালের মর্গে নিয়ে আসে। সে জানায় লালগুড়ির ইট ভাটায় যেই পোড়া লাশ পাওয়া গেছে সেটা কোনো ভিকটিমের নয়, বরং সেই সিরিয়াল কিলারের লাশ। ফরেন্সিক পরীক্ষায় পুরা দেহের ডিএনএ আর মুসাদের কাছে থাকা সিরিয়াল কিলারের ডিএনএ হুবহু মিলে গেছে। মুসা হতবাক হয়ে বলে তাহলে কি সিরিয়াল কিলার মারা গেছে? কিন্তু ইন্সপেক্টর জানায় আসল টুইস্ট তো এখানেই। মনে হয় খারাপ সময় তোমার পিছু ছাড়ছেই না। ফরেন্সিকরা একাধিকবার পরীক্ষা করেছে, প্রতিবারই পুরুষের ডিএনএ এসেছে, আর সেই ডিএনএটা আপনার পাঠানো ডিএনএ এর সাথে হুবহু মিলে যাচ্ছে, কিন্তু লাশটা একটা মেয়ে। তাহলে মেয়েটার শরীরে পুরুষের ডিএনএ আসলো কিভাবে? জেল থেকে ছাড়া পেয়ে মনিদার গ্রামে ফিরে আসে। বাড়ির সামনে পৌঁছাতেই তার মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এরপর মনি আর প্রভা গ্রামের ক্ষেতের মাঝে বসে চা পান করতে করতে প্রভা বলে জেলে থাকতে আমি তোকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তুই কোনো উত্তর দিসনি। মনি উল্টা জিজ্ঞেস করে সুদর্শন তোকে কি বলেছিল? প্রভা জানায় সে শুধু মানির সাথে অন্যায় করার জন্য তাকে অনেক বকা দিয়েছিল, তবে ভুল তো সুদর্শনও করেছে। আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল যে সে মনির বোনকে ভালোবাসত। সুদর্শন নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। স্কুল জীবন থেকেই সে রাগী স্বভাবের, একবার রেগে পিটি মাস্টারের পায়ে কলম ঢুকিয়ে দিয়েছিল। মনি বলে যেদিন নীলা আর বেনবা বাড়ি ছেড়ে বের হয়েছিল সেদিন সুদর্শন আর টিপু দুজনেই আমার সঙ্গে ঝিলের পাড়ে ছিল, তাই আমি কখনোই সুদর্শনকে সন্দেহ করতে পারবো না। তবুও প্রভা শেষবারের মতো বলে আমার মন বলছে সুদর্শন এমন কিছু জানে যা সে কাউকে বলেনি। এদিকে পোড়া লাশের রহস্য সমাধানের আশায় মুসা পৌঁছে যায় ফরেন্সিক ল্যাবে। মুসা পোস্টমর্টম রিপোর্ট দিতেই ধনপাল কয়েক পৃষ্ঠা উল্টে হঠাৎ থমকে যায়। অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব? মুসাও ঘাবড়ে জানতে চায় কি হয়েছে। রাধিকা তখন ধনপালকে কল করে বলে উপর মহল থেকে প্রশ্ন করছে যদি পোড়া দেহে পুরুষের ডিএনএ পাওয়া যায় তাহলে সেটা কি কোনো ট্রান্সজেন্ডারের লাশ হতে পারে? ধনপাল পরিষ্কারভাবে জানিয়ে দেয় না, জন্মগতভাবে পুরুষ হলে সার্জারি করলেও তার ডিএনএ পুরুষেরই থাকবে, আবার জন্মগতভাবে নারী হলে ডিএনএ নারীরই থাকবে। রিপোর্ট অনুযায়ী ওই দেহে ডিম্বাশয় রয়েছে, অর্থাৎ লাশটা জন্মগতভাবে একজন নারী, কিন্তু একই দেহ থেকে বারবার পুরুষের ডিএনএ পাওয়া যাচ্ছে। এই অসম্ভব ঘটনার ব্যাখ্যা আমার কাছেও নেই, আমাকে একটু সময় দেন। ফোন রাখতেই মুসা জিজ্ঞেস করে এখন কি করা যায়? ধনপাল জানায় আরেকবার পরীক্ষা করতে হবে। তারা
হাসপাতালের মর্গে গিয়ে সম্পূর্ণ পুড়ে যাওয়া লাশটা আবারও পরীক্ষা শুরু করে। ধনবল প্রথমে দাঁত থেকে নমুনা নেওয়ার চেষ্টা করতে বলে, কিন্তু পরে বুঝতে পারে সেটা সম্ভব না। তাই ফিমার হাড় বা উরুর হাড় থেকে নমুনা নিতে হবে। এটা মানুষের শরীরে শক্তিশালী হাড়। বাইরে এসে সে মুসাকে জানায়, যদি আগুনের তাপমাত্রা খুব বেশি হয়ে থাকে তাহলে হাড় থেকেও ডিএনএ পাওয়া বেশ কঠিন হবে। তবে এই লাশের হয়তো কিছুটা সম্ভাবনা এখনো আছে। কিছুক্ষণ পর তারা আবারও ভেতরে যায়। হাড় পরীক্ষা করে ধনপাল বলে তাপমাত্রা হয়তো 300 থেকে 350 ডিগ্রির মধ্যে ছিল। ভাগ্য ভালো ছিল এই নমুনা থেকেই প্রয়োজনীয় ডিএনএ পাওয়া যেতে পারে। ডিএনএ গবেষণাগারে পরীক্ষার প্রস্তুতি শুরু হয়। মুসা এক কোণে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। নামাজ শেষে ধনপাল জানায় র‍্যাপিড টেস্টিং শুরু হয়েছে, 1 ঘন্টার মধ্যেই ফল পাওয়া যাবে। মুসা জানতে চায় আবার পরীক্ষা করে কি হবে। তখন ধনপাল বলে এটি তার শেষ চেষ্টা। যদি হাড়ের ডিএনএ আগের মতোই পুরুষের সঙ্গে মিলে যায় তাহলে সে মেনে নেবে এই রহস্যের উত্তর তার কাছে নেই। ধনপাল তার জীবনের পুরনো একটা ঘটনার কথা জানায়। দিল্লিতে চাকরির সময় একটা মেয়ের সাথে অন্যায় আর হত্যার মামলায় ল্যাবে বড় একটা ভুল হয়েছিল। অপরাধীর ডিএনএ মিলছিল না বলেই সবাই বেশ চিন্তায় পড়ে যায়। পরে জানা যায় তার এক সহকারী ভুল করে সাসপেক্টের ডিএনএ ভিকটিমের নমুনার সঙ্গে মিলিয়ে ফেলেছিল। সেই সাধারণ ভুলই পরে তদন্তকে পুরো ভুল পথে নিয়ে যায়। তারপর থেকেই তার কাজে আর কখনো এমন ভুলের সুযোগ রাখেনি। তাই এবারও পরীক্ষার ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যদি এবারও একই ফল আসে তাহলে তার ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই। মুসা বলে উপরওয়ালার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, ইনশাআল্লাহ আমরা এই রহস্যের উত্তর অবশ্যই খুঁজে পাবো। রিপোর্টের অপেক্ষায় থাকার সময় মুসার মাথায় একের পর এক ঘটনা ভেসে ওঠে। ওয়াশরুমে মুখে পানি দিয়ে আয়নায় তাকাতেই পুরা লাশ, খুলি, ইট ভাটা, পোস্টমর্টম রিপোর্টে থাকা ওভারডিস এবং ডক্টর ধনপালের কথাগুলো এক সুতোয় গাঁথা শুরু হয়। সবকিছু মিলিয়ে এসে বুঝে যায় কোথাও ভয়ঙ্কর একটা ভুল হচ্ছে। সাথে সাথেই সে দৌড়ে ধনপালের অফিসে যায়। ঠিক তখনই ধনপাল নতুন রিপোর্ট হাতে নিয়ে বেরিয়ে এসে জানায় হাড়ের স্যাম্পলের ডিএনএ আগেরটার সঙ্গে মেলেনি, অর্থাৎ এই মেয়েটা সিরিয়াল কিলার না। মুসা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে আমি জানি এই রহস্যের উত্তর কোথাও লুকিয়ে আছে। চলো এবার আমরা আসল জায়গা থেকে স্যাম্পল নেব। পুরো টিম নিয়ে সে পৌঁছে যায় ফার্মানিউ নামের একটা মেডিকেল সামগ্রী তৈরির কারখানায়। সিসিটিভি কন্ট্রোল রুমে পুরনো ফুটেজ খুঁটিয়ে দেখতে দেখতে হঠাৎ মুসা একটা দৃশ্য থামাতে বলে। সেখানে দেখা যায় এক কর্মী গ্লোভস ছাড়াই খালি হাতে কটন সোয়াব কিট প্যাক করছে। মুহূর্তেই মুসা বিষয়টাকে বুঝে ফেলে। সে জানায় এই কর্মীর হাত থেকেই সোয়াব কিটে ডিএনএ লেগে গিয়েছিল। পরে সেই সোয়াব কিট দিয়েই সব ক্রাইম সিন থেকে নমুনা সংগ্রহ করা হয়। ফলে প্রত্যেকটা জায়গায় একই ডিএনএ পাওয়া গেছে। এরপর পুলিশ ক্যান্টিনে গিয়ে ওই কর্মীকে শনাক্ত করে। সেই কর্মী ছিল গুন্নু। মুসা রাধিকাকে পুরো ঘটনা জানায়। সে বলে যে তৃতীয় ডিএনএ নিয়ে এতদিন সবাই দিশেহারা হয়েছিল সেটা আসলে এই কারখানার এক সাধারণ কর্মী। হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। সব দোষ ওই সোয়াব কিটের। রাধিকা হতবাক হয়ে বলে তাহলে পুরো সিরিয়াল কিলার থিওরিটাই একটা ভুলের উপর দাঁড়িয়েছিল। এতদিন ধরে তারা ভুল মানুষকে খুঁজছিল। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা পুলিশের উপর একের পর এক প্রশ্ন ছুড়ে দেয়। কেউ বলে অযথা মানুষকে ভয় দেখানো হয়েছে, কেউ অভিযোগ তোলে নিজেদের ব্যর্থতা ঢাকতেই পুলিশ নতুন গল্প বানাচ্ছে। আইজি শান্তভাবে জানায় এটা ব্যর্থতা নয়, বরং তদন্ত চালিয়ে ভুলটি খুঁজে বের করা হয়েছে, সেটাই পুলিশের সাফল্য। তবে সাংবাদিকরা মনির প্রসঙ্গ তুলতেই আইজি আর কোনো মন্তব্য না করে চলে যায়। যাওয়ার সময় রাধিকাকে বলে তোমাদের এই ভুলের মূল্য দিতে হবে। রাধিকা মুসাকে জিজ্ঞেস করে এখনো কি তোমার মনে হয় মনি নির্দোষ? মুসা কোনো উত্তর না দিয়ে ভাবতে থাকে। মুসা সেখান থেকে ঝিলের পাড়ে গিয়ে মনির সঙ্গে দেখা করে। মনি খুশি হয়ে তাকে ধন্যবাদ বলতেই মুসা গম্ভীর কণ্ঠে বলে কেস আবারও ঘুরে গেছে। যাকে খুনি ভাবা হয়েছিল সে খুনি না, তাই আবারও তোমার নাম সামনে আসছে। মনি বলে দরকার হলে আমি আবার জেলে যাব, মাকে মানিয়ে নিব, শুধু আমার মহিষটাই একা হয়ে যাবে। মনির জবাব শুনে মুসা বলে আমাকে ক্ষমা করে দিও। ফেরার সময় সে খেয়াল করে প্রভা মনির সাথে দেখা করতে এসেছে। রাতে প্রভাকে দেখে মুসা জিজ্ঞেস করে সকালে পুকুর পাড়ে মনির সাথে তোমাকে দেখলাম, ওর সাথে আবারও বন্ধুত্ব হলো কিভাবে? প্রভা জানায় তেমন কিছু না, জেল থেকে ছাড়া পেলে দুজনের সামনাসামনি দেখা হলে আবারও কথাবার্তা শুরু হয়। মুসা বলে তুই তো জেলে গিয়েও মনির সঙ্গে দেখা করেছিস, কি লুকাচ্ছিস বলে দে, না হলে তুইও ফাঁসবি। প্রভা বলে আমি কিছু জানি না, তবে মনে হচ্ছে মনি আর সুন্দরেশন অবশ্যই কোনো সত্য লুকিয়ে রেখেছে। গাড়িতে ফেরার সময় রামার বলে মনির প্রতি সহানুভূতির কারণেই মুসা তাকে সন্দেহ করছে না, কিন্তু মুসা বলে দোষী হলে জেল থেকে বেরিয়েও পালিয়ে যেত। আবারও জেলে যাওয়ার কথা শুনে সে একবারও ভয় পায়নি। পরের দিন সুন্দর সেনকে থানায় এনে উল্টো করে ঝুলিয়ে জেরা শুরু হয়। মুসা মনির সামনে বসে বলে কাল জেলে যাওয়ার কথা বললে তুই একবারও ভয় পেলি না। আমি জানি তুমি নিজেকে না বরং অন্য কাউকে বাঁচানোর চেষ্টা করছো। যদি তুমি সত্য না বলো তাহলে তোমার বন্ধু এভাবেই ঝুলে থাকবে। যন্ত্রণায় চিৎকার করতে করতে সুন্দর সেন বলে আমাকে নামিয়ে দিন, আমি সব বলে দিব। মনি তাকে থামিয়ে বলে ও শুধুমাত্র বাঁচার জন্য মিথ্যা বলছে। কিন্তু সুন্দর সেন কাঁদতে কাঁদতে স্বীকার করে নীলা আর ভেনবা যেদিন বাড়ি ছেড়ে বের হয়েছিল সেদিন আমরা পুকুর পাড়েই ছিলাম। মনি আমাকে এমনটা বলতে বলেছিল। সুন্দর সেন হাত জোর করে বলে কিছু বলিস না, তুইও ফেসে যাবি। তখনই পুলিশ সুন্দর সেনকে নিচে নামিয়ে দেয় আর মুসার সামনে এগিয়ে এসে বলে এবার আর কিছু লুকাবি না, সত্যি বল। গল্প চলে আসছে অতীতে।
দিতে। স্কুলে যাওয়া আসার পথে সুন্দরেশন সবসময় বেনবার পিছু করত, সাইকেল নিয়ে তার সামনে ঘুর ঘুর করত, বাড়ির সামনে দাঁড়িয়ে বারবার বেল বাজাতো, কিন্তু বেনবা তাকে একদমই সহ্য করতে পারতো না। বিরক্ত হয়ে বলতো, ওর মুখ দেখলেই আমার রাগ উঠে যায়। তবুও সুন্দরেশন তার পিছু নেওয়া বন্ধ করেনি। পূর্ণির জীবনে তখন অন্য এক ঝড় বইছিল। গভীর রাতে সে লুকিয়ে ফোনে তার নিজের প্রেমিকের সঙ্গে কথা বলতো। সুযোগ পেলেই সে ভাইয়ের ফোন নিয়ে চুরি করে কথা বলতো। সেই সময় মনে নিজেও ঝামেলা জড়িয়ে পড়ে। নীলার ভাই তাকে কল করে বলে, তুই কথার জালে আমার বোনকে ফাঁসিয়েছিস, আমার বোনকে ছেড়ে দে, না হলে পুরো পরিবারকে শেষ করে দিব। মনে রেগে বলে, আমি আর তোমার বোন একে অপরকে ভালোবাসি, বিয়ে করলে ওকেই করবো। বেনবা ফোনে কথা বলার সময় দেখে তার ভাই চাকু ধার দিচ্ছে। সেভাবে হয়তো তার ভাই তার প্রেম করার কথা জেনে গেছে। বেনবা তার প্রেমিককে জানায়, বাস 4:30টায় হলে আমি 3:30টার সময় চলে আসবো, তুমি আমাকে ছেড়ে দিলে আমার বাঁচার আর কোনো পথ থাকবে না। কিন্তু সেদিন রাতেই সব উলটপালট হয়ে যায়। মনে নীলাকে নিয়ে বাড়িতে আসে, সবার সামনে তার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। সে মাকে বলে, আমি একেই বিয়ে করব, আজ থেকে ও এখানেই থাকবে। সবাই এক রুমে ঘুমানোর কারণে বেনবা আর পালাতে পারে না। সে গুছিয়ে রাখা ব্যাগটা নিয়ে কান্না করতে থাকে। পরদিন সকালে সে ব্যাগ নিয়ে পালাতে গেলে তখনই নীলার পরিবারের লোকজন মনির বাড়ি ঘেরাও করে। গ্রামের সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। মনি বলে, আপনার মেয়েকে আমি 2 দিন পর আমার বোনের সাথে পাঠিয়ে দিব। তবুও বেনবা সুযোগ বুঝে বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ডের ফোন বুথে গিয়ে তার প্রেমিককে ফোন করে, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না। কি করবে বুঝতে না পেরে সে বাস স্ট্যান্ডে বসে কান্না করতে থাকে। বেনবা বাসায় ফিরে এসে ছাদে বসে কান্না করছিল। নীলা সেখানে এসে দেখে বেনবা অঝরে কান্না করছে। নীলা বলে, এই বাসায় আসার পর থেকে তুমি আমার দিকে একবারও তাকাওনি। যতবার তোমার সাথে কথা বলতে এসেছি তুমি এড়িয়ে গেছো। কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি মনিকে খুব ভালোবাসি, আমরা সবাই একসঙ্গে সুখে থাকবো এমনটাই ভেবেছিলাম। কিন্তু বেনবা কোনো উত্তর দেয় না। হঠাৎ নীলা বেনবার হাত ধরে টানতেই দেখে বেনবা তার হাতের রক কেটে ফেলেছে। রক্তের চারপাশ ভেসে যাচ্ছে। বেনবা বলে, আমাকে একটু শান্তিতে মরতে দাও। নীলা কাপড় ছিঁড়ে তার হাতে বাঁধতে বাঁধতে বলে, কাউকে ডাকবে না, শুধু বলো কি হয়েছে, তুমি কি কাউকে ভালোবাসো, ছেলেটাকে তোমাকে ছেড়ে দিয়েছে? তখন কান্নায় ভেঙে পড়ে বেনবা সব সত্য বলে দেয়। একদিন সুন্দরেশন আমাকে আর পূর্ণিকে একসাথে দেখে ফেলেছিল। আমি ভয়ে পূর্ণিকে বলি ও আমার ভাইকে বলে দিবে, ভাই জানতে পারলে আমাদেরকে মেরে ফেলবে। পূর্ণি বলে, ভয় পাস না, ওর এত সাহস নেই যে তোর ভাইকে বলে দিবে। খড়ের গাদার পাশে বসে নীলা বারবার বেনবাকে হাসপাতালে যাওয়ার কথা বলতে থাকে। বেনবা বলে, পূর্ণির বাসা থেকে বিয়ের কথা চলছিল, আমাদের পালাতে হবে, না হলে আর কোনো পথ থাকবে না। দুজন ঠিক করে ভোর 4:30টার প্রথম বাসে পালিয়ে যাবে। কিন্তু ঠিক সেই রাতেই মনি নীলাকে নিয়ে বাড়িতে আসে। পরদিন ভোরে পূর্ণি বের হওয়ার আগেই গ্রামের লোকজন বাড়ি ঘিরে ফেলে। অন্যদিকে বেনবাও সময় মতো বাস স্ট্যান্ডে পৌঁছাতে পারেনি। পরে সেখানে গিয়ে পূর্ণিকে না পেয়ে বেনবা দিশেহারা হয়ে যায়। তার বাসায় কল করলে তার মা বলে, পূর্ণি আমার বাসায় 2 দিন থাকবে বলে বের হয়ে গেছে। নীলা পুকুর পাড়ে বসে মনিকে সব সত্য বলে। সে জানায় বেনবা পূর্ণির খোঁজ না পেয়ে নিজের হাত কেটে ফেলেছিল, কাউকে কিছু বলতে দিচ্ছিল না, কিন্তু মনিকে জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না। মনি আহত বেনবার পাশে বসে তার সবচেয়ে প্রিয় ব্রেসলেটটা তার হাতে পরিয়ে বলে, এটা আমি প্রথম সার খেলায় জিতেছিলাম, তুই একদিন বলেছিলি আমার কিছু হলে তুই আর মা বাঁচবি না, তাহলে তুই নিজেকে শেষ করতে কেন গেলি? আর কখনো এমন কাজ করবি না, আমি কথা দিচ্ছি পূর্ণিকে খুঁজে আনবো। তখন নীলা ভয়ে ভয়ে বলে, আগে আমাকে বাড়ি পৌঁছে দাও, না হলে আমার ভাই বেনবার সম্পর্ক নিয়ে বদনাম ছড়াবে। মনি ফোনটা চালের বস্তার মধ্যে রেখে বলে, তোমার ভাই যদি এমন কিছু করে তাহলে আমি ওকে ছাড়বো না। মনি সুন্দরসনকে খুঁজতে বের হয়। তাকে দেখেই সুন্দরসন প্রাণপণে দৌড় দেয়। মনি বলে, আমার বন্ধু হয়ে তুই আমার বোনকে কেন বিরক্ত করিস? মনি সুন্দরসনের গলা চেপে বলে, আমাকে দেখে পালাচ্ছিস কেন? তখন সুন্দরসন ভয়ে স্বীকার করে সে পূর্ণিকে কিডন্যাপ করে একটা ঘরে আটকে রেখেছে। খবর পেয়ে মনি সেখানে ছুটে যায়। ঘরে ঢুকেই দেখে পূর্ণিকে বস্তা পরিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছে। সুন্দরসনের লাঠি দিয়ে পূর্ণিকে মারতে গেলেই মনি তাকে বাধা দেয়। মারতে মারতে চিৎকার করে বলে, তোকে না বলেছিলাম এসব করতে মানা করেছিলাম, কার অনুমতি নিয়ে তুই মেয়েটাকে তুলে এনেছিস? এদিকে বস্তার ভিতর থেকে পূর্ণি কান্না করতে করতে বলে, ভাইয়া আমাকে ছেড়ে দাও। মনি পূর্ণিকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। সব সত্য স্বীকার করার পর মনি ভেঙে পড়ে। সে জানায় পূর্ণিকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েই যখন বেনবাকে খবর দিতে ফিরে এসেছিল তখন জানতে পারে বেনবা আর নীলা দুজনেই ঘর ছেড়ে চলে গেছে। প্রথমে মনে হয়েছিল আমি ওদেরকে আটকে রাখবো, এই ভেবেই তারা পালিয়েছে। কিন্তু পরে যখন নীলার বাবা আর ভাই পুলিশ নিয়ে আসে তখন সে বুঝতে পারে নীলা তার বাড়িতে পৌঁছায়নি। এরপর পাগলের মতো সব জায়গায় খুঁজেও তাদের কোনো খোঁজ পায়নি। চোখের পানি ফেলতে ফেলতে মনি মুসাকে অনুরোধ করে, ভাই আমার বোনের ব্যাপারটা কাউকে বলবেন না, এই সত্যটা আমার সাথেই মরে যাক, তার বদনাম হয়ে যাবে, আমি হাত জোর করে ভিক্ষা চাচ্ছি, কাউকে কিচ্ছু বলবেন না। সব শুনে থানার সিঁড়িতে বসে মুসা, রামার আর মোহন পুরো ঘটনা নিয়ে আলোচনা করে। মোহন বলে, এতদিন মনে হয়েছিল মনে শুধুমাত্র অপরাধ লুকাচ্ছে, কিন্তু আসলে সে তার বোনের সম্মান বাঁচানোর জন্যই মুখ বন্ধ রেখেছিল। তবে রামার এত সহজে মানতে রাজি হয় না। সে বলে, যদি এতদিন এই সত্যটা লুকিয়ে রাখতে পারে তাহলে আরো অনেক কিছুই লুকাতে পারে, হয়তো তার বোনকে সেই মেরে ফেলেছে। তখন মুসা বলে, তোমরা একটা প্রশ্ন ভুলে যাচ্ছ, মনি তার বোনের জন্য সত্য লুকাতে পারে, কিন্তু
নীলকণ্ঠন তো বিষয়টা বলতে পারতো, সে কেন চুপ করে থাকলো? এই রহস্য লুকিয়ে ওর লাভ কি? সবাই এবার গ্রামের মেলায় গিয়ে নীলকণ্ঠনকে ধরে আনে। তাকে জিজ্ঞাসাবাদের মাঝেই গল্প চলে আসে অতীতে। নীলকণ্ঠন মণিকে বলে, পুরো গ্রাম যদি তোর বোনের এই রহস্যের কথা জেনে যায় তাহলে তোদের মুখ দেখানোর জায়গা থাকবে না। মুহূর্তে দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়। একসময় নীলকণ্ঠন কোমর থেকে কাস্তে বের করে মণিকে মারতে আসে, কিন্তু মারামারির এক পর্যায়ে দুজনেই পানির মধ্যে পড়ে যায়। একসময় মণি নীলকণ্ঠনের হাত থেকে কাস্তে নিয়ে তার পিঠে মেরে ঝিল থেকে উঠে আসে। এই সিনটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। রক্তাক্ত অবস্থায় নীলকণ্ঠন পানিতে পড়ে যায়। মণি চলে গেলে কিছুক্ষণ পর নীলকণ্ঠন পানি থেকে উঠে দাঁড়ায়। নীলকণ্ঠন বলে, মণি আমার বোনকে ফাঁসিয়ে সমাজে আমাদের নাক কেটে দিয়েছিল, তাই মণির বোনের ঘটনা জানার পর প্রতিশোধ নেওয়ার জন্য এই সুযোগ কাজে লাগাই যেন নীলা আর মণির সম্পর্ক ভেঙে যায়। কিন্তু নীলা আর বেনবাকে মণি খুন করেছে। যদি কাউকে মারতেই হতো তাহলে মণিকেই মারতাম। তখন রাম আর মুসাকে বলে, এবার আবার সব উল্টে গেল, কাকে বিশ্বাস করব? একজনকে ধরলেই আরেকজন সামনে চলে আসছে। ঠিক তখনই থানা থেকে খবর আসে মুসার স্ত্রী সৌমিয়ার ডেলিভারি হয়ে গেছে। রাম আর সময় নষ্ট না করে তাকে হাসপাতালে যেতে বলে। হাসপাতালে পৌঁছে মুসা ছুটে যায় লেবার রুমের সামনে। মা জানায় ঠিক সময় এসে গেছে। সৌমিয়া প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে দেখে মুসা তার হাত শক্ত করে বলে, আমাকে মাফ করে দাও। কিছুক্ষণ পর ডক্টর তাকে বাইরে যেতে বলে। দরজার বাইরে দাঁড়িয়ে মুসা তার সন্তানের কান্না শুনতে পায়। নার্স হাসি মুখে জানায় তার মেয়ে হয়েছে। মুহূর্তেই মুসার চোখ আনন্দের পানিতে ভরে ওঠে। পরদিন হাসপাতালের আঙিনায় রাধিকা আর তার স্বামী অভিনন্দন জানালেও মুসার মুখে কোনো হাসি নেই। রাধিকা বলে, তুমি তো 8 বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলে, তাহলে এখন মন মরা কেন? মুসা বলে, আমি এখনো শিওর হতে পারছি না 3 জনের কাছেই খুন করার কারণ ছিল, অথচ 3 জনই খুন করেনি বলে অস্বীকার করছে। আমার শুরু থেকে বিশ্বাস ছিল মনি নির্দোষ। যদি শেষ পর্যন্ত সেই বিশ্বাসই ভুল প্রমাণিত হয় তাহলে জীবনে আর কাউকে বিশ্বাস করতে পারবো না। তাই এই কেসের সত্য জানা এখন আমার জন্য শুধুমাত্র দায়িত্ব নয়, ব্যক্তিগত প্রয়োজন। কয়েকদিন পর মুসা তার বাড়িতে নবজাতক মেয়েকে নিয়ে নতুন জীবন শুরু করার চেষ্টা করলে মনটা এখনো সেই অসমাপ্ত কেসে আটকে থাকে। ঠিক তখনই রাধিকা কল করলে মুসার কণ্ঠে এখনো সেই কষ্ট শুনে বুঝতে পারে কেসটা এখনো তাকে তাড়া করে বেড়াচ্ছে। রাধিকা বলে, আমাকে ভেলোরে বদলি করেছে। যাওয়ার আগে শেষবারের মতো কেসটার জন্য একটা কাজ করেছি। সেই 2 মেয়ের কঙ্কাল একজন অভিজ্ঞ ফরেন্সিক অ্যানথ্রোপোলজিস্টকে দিয়ে পরীক্ষা করিয়েছি। তার রিপোর্ট অনুযায়ী মেয়েদের হত্যা ধারালো কাস্তে বা দা জাতীয় অস্ত্র দিয়ে করা হয়েছিল। যদি সেই অস্ত্র উদ্ধার করা যায় তাহলেই নিশ্চিতভাবে প্রমাণ করা সম্ভব সেটাই হত্যার অস্ত্র কিনা। এই কথা শুনেই মুসার মাথায় হঠাৎ পুকুর পাড়ের পড়ে থাকা রক্তমাখা কাস্তের কথা ভেসে ওঠে, যেটা মণি নীলকণ্ঠকে আঘাত করার পর পুকুর পাড়েই ফেলে গিয়েছিল। মণির সাথে সাথেই সময় নষ্ট না করে পুরো টিম নিয়ে মণি, নীলকণ্ঠ আর সুন্দর সেন এই 3 জনের বাসা এক এক করে চেক করবে বলে রওনা দেয়। প্রথমে সুন্দর সেনের বাড়িতে গিয়ে ঘরের প্রত্যেকটা কোণা তল্লাশি করতে করতে হঠাৎ দেয়ালে একটা ছবি দেখে বলে, তোমাদের সাথে ছবির ওই লোকটাকে? সুন্দর সেন বলে, ওটা আমার মামা। মামাকে ডেকে আনলেই সে সুন্দর সেনের বাসায় এসে তার বোনকে বলে, হঠাৎ ডাকলে কেন? সব ঠিক আছে তো? পাশ থেকে মুসা বলে, তুই কেমন আছিস সেটা আমাকে আগে বল, আমাকে চিনতে পেরেছিস? কথাটা শুনেই কানাপ্পান দৌড়ে পালাতে যায়, কিন্তু উঠানে বের হতেই রামান আর অন্য অফিসার তাকে ধরে মাটিতে ফেলে দেয়। মুসা বলে, সুন্দর সেনকে উল্টো ঝুলালে সব সত্য বের হয়ে আসবে। রামার সুন্দর সেনকে মারতে শুরু করলে সুন্দর সেনের মা বলে, ওকে মারবেন না, ও কিছু করেনি। তখন মুসা সবাইকে থামিয়ে সুন্দর সেনের মাকে বলে, ওই মেয়েগুলোকে কে খুন করেছে? এখনো সময় আছে, সত্যটা বলো। সুন্দর সেনের মা বলে, সুন্দর সেন ছোটবেলা থেকেই সব কথা শুধুমাত্র তার সাথে শেয়ার করতো। আমার ছেলেটা কখনো আমি ছাড়া অন্য কাউকে নিজের মনের কথা বলতো না। ভেনবাকে সে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো, কিন্তু ভেনবা তাকে কখনোই ভালোবাসেনি। ভেনবা সত্য জানার পর আমার ছেলেটা একেবারে জীবন্ত লাশ হয়ে গিয়েছিল। মা হিসাবে আমি ভেবেছিলাম ভেনবা বেঁচে থাকলে তার ছেলে কখনোই স্বাভাবিক হতে পারবে না। তাই সে ভেবে নিয়েছিল যেভাবেই হোক ভেনবাকে সরিয়ে দিবে, তারপর অন্য মেয়ে দেখে ছেলেটার বিয়ে দিব। প্রথমে কানাপ্পানকে নিয়ে গিয়ে ভেনবার কাছে অনেক অনুরোধ করে বলেছিলাম, তোমার যা মন চাই করো, শুধুমাত্র আমার ছেলেকে একটু বলবে ও যেন নিজের কোনো ক্ষতি না করে, তোমার কথা ও শুনবে। ভেনবা নীলাকে সব বলতেই নীলা বলে, আগে তোমার ভাই আসুক, তারপর সুন্দর সেনের সঙ্গে দেখা করতে যাবে। ভেনবা বলে, তাহলে ভাইকে কল করো। নীলা জানায় মনির ফোন ভিজে গিয়েছিল, তাই সে চালের বস্তা রেখে গেছে। ভেনবা বলে, সুন্দর সেনের মা আমার পা ধরে বলেছে আমাকে না নিয়ে যাবে না। বাধ্য হয়ে নীলা ভেনবাকে নিয়ে বের হয়। যেহেতু সুন্দর সেনের মা পূর্ণাকে চেনে না, তাই এরপর যখন সে নীলাবতীকে দেখে তখন সে ভুল করে ভেবে নেয় এই 2 মেয়েই তার ছেলের সর্বনাশের কারণ। তাই সে ঠিক করে নেয় শাস্তি পেলে এদের দুজনকেই পেতে হবে। সুন্দর সেনের মা দুজনকে অপহরণ করে একটা নির্জন ঘরে বেঁধে রাখে। মা কানাপ্পানকে বলে, আমি বুনো বিষাক্ত মাশরুম ফুটিয়ে আনছি, তুই ওদের পাহারা দে। আমি কানাপ্পানকে পাহারায় রেখে বাসায় চলে আসি, কিন্তু বাসায় এসে ছেলের মন খারাপ দেখে বুঝতে পারি আমি কত বড় ভুল করে ফেলেছি। সুন্দর সেন মাকে বলে, আমি ভেবেছিলাম পূর্ণি ভেনবার মনে এসব ঢুকিয়েছে, কিন্তু ভেনবা নিজেই পূর্ণিকে এই পথে এনেছে। সে পূর্ণিকে বাঁচানোর জন্যই মনিকে আমার কাছে পাঠিয়েছিল। পূর্ণির কোনো দোষ নেই
বুঝতে পেরে আমি সঙ্গে সঙ্গে ফোন করে বলি। সুন্দর সেনের মা কান্না করতে করতে বলে, আমি নীলাবতীকে পূর্ণিভাবে মারতে বলেছিলাম। আমার ছেলে আজও এই সত্য জানে না, সব দোষ আমার। তার কথা শুনে রামার আর মোহন প্রায় নিশ্চিত হয়ে যায় খুনির পরিচয় মিলে গেছে, কারণ কঙ্কাল যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গার পাহারাতেও কানাপ পানি ছিল। কিন্তু মুসা এখনো মানতে পারছে না। তাই সে ভেবে বলে, যদি মেয়েরা সত্যি বিষ খেয়ে মারা যায় তাহলে ওদের কাটা হাত পাওয়া গেল কেন? বিষে মৃত্যু হলে শরীর থেকে হাত আলাদা হলো কিভাবে? এখানেই এখনো বড় একটা সত্য লুকিয়ে আছে। হঠাৎ মুসা রেগে কানাপ্পানের কলা চেপে ধরে দেওয়ালে আছড়ে ফেলে। একের পর এক ঘুষি মারতে মারতে বলে, সত্যি বল, ওই মেয়েদের সঙ্গে কি করেছিলি? মা সহ্য করতে না পেরে কানাপ্পান সব স্বীকার করে। সুন্দর সেনের মা চলে যাওয়ার পর কানাপ্পানের মেয়েদেরকে দেখে কুচিন্তা মনে আসে। তবে কিছুক্ষণের মধ্যেই সুন্দর সেনের মা বিষাক্ত মাশরুম রান্না করে আনে। কানাপ্পান বলে, তুমি বাসায় যাও, বাকিটা আমি সামনে নিব। ছেলের কাছ থেকে সব সত্য জানার পর সুন্দর সেনের মা কানাপ্পানকে কল করে জানায়, আমরা ভুল মেয়েকে নিয়ে এসেছি, দুজনের মধ্যে একজনকে মারতে হবে, ওই মেয়েটাকে মাশরুম খাওয়াবি না। কানাপ্পান বলে, এসব কি মজা মনে হচ্ছে? আমি ওদের দুজনকে খাইয়ে দিয়েছি, এতক্ষণে মনে হয় মরেও গেছে, যা হওয়ার হয়ে গেছে। আমি ওদের লাশের একটা ব্যবস্থা করে ফেলবো। কিন্তু কল রাখতেই দেখা যায় কানাপ্পান আসলে মাশরুম খাওয়ায়নি, সে ওই দুজনের সাথে অন্যায় করে। একথা শোনা মাত্রই সুন্দর সেন একটা চাকু দিয়ে একটার পর একটা আঘাত করতে থাকে। চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে। সবাই গিয়ে তাকে অনেক কষ্টে ধরে রাখে। শেষে পুরো পরিবারকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। কানাপ্পানের লাশও বাড়ি থেকে বের করে আনা হয়। নীলকণ্ঠকে নীলাবতীর খুনের কারণ জানালে সবাই কান্নায় ভেঙে পড়ে। তাদের মেয়েকে বিনা অপরাধে খুন করা হয়েছে। মনিও এই সব শুনে চিৎকার করে কান্না করতে থাকে। সবকিছু শেষ হওয়ার পর মুসা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখের সামনে ভেসে ওঠে মনি আর ভেনভার ভাই বোনের ভালোবাসায় ভরা দিনগুলো। তখন সে মনে মনে বলে, বন্য পশুরাও নিজেদের জাতের সঙ্গে এমন নির্মমতা করে না। আমি পুলিশ অফিসার হয়ে হয়তো ক্রিমিনালদেরকে শাস্তি দিতে পারবো, কিন্তু যাদের জীবন এভাবে ধ্বংস হয়ে গেছে তাদের হারানোর স্বপ্ন আর কোনোদিনও ফিরিয়ে আনা যায় না। কখনো কখনো মনে হয় পুলিশ অফিসার হওয়া মানে কোনো অভিশাপের চাইতে কম না। কথাগুলো মনে করতে করতেই মুসা তার সন্তানকে কোলে নিয়ে কান্না করতে শুরু করে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।